সুপ্রিয় দর্শক, শুরু হলো নিটল টাটা এসএটিভি সংলাপ। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, এসএটিভির সাপ্তাহিক আয়োজনে আমাদের আজকের আলোচ্য বিষয় করোনা পরিস্থিতি অনুকূল না প্রতিকূল। আর আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এবিএম আবদুল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুল হাসান, সিপিবির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, এবং আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার মুজাহিরুল হক, সাবেক উপদেষ্টা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আপনাদেরকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমি অধ্যাপক ডাক্তার এবিএম আবদুল্লাহ স্যার আপনার কাছে যেতে চাই। আমরা শিরোনাম রেখেছি করোনা পরিস্থিতি অনুকূল না প্রতিকূল। আমরা যদি এই প্রশ্নটাই আপনার কাছে রাখি যে আমরা কি আসলে শঙ্কা মুক্ত হতে পারছি কিনা সামনের দিনগুলোতে, পরিস্থিতিটা কি? ধন্যবাদ আপনাকে। আমার সঙ্গে যে বিশেষ কয়েকজন বিশিষ্ট আলোচক রয়েছেন, অলরেডি আপনার তো পরিচয় জেনেই গেলেন। আমি তাদেরকেও স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। তো যে কথাটা দিয়ে শুরু করলেন, আসলে করোনা পরিস্থিতি অনুকূল না প্রতিকূল, আসলে গত কয়েকদিনের ঘটনা যদি একটু আমরা দেখুন সবকিছু খুলে দেওয়া হয়েছে, সেজন্যই কি? হ্যাঁ, সেটাই বলছি যে আমাদের লকডাউন ছিল কিছুদিন, তারপরে খুলে দেওয়া হলো, এবং বর্তমানে কয়েকদিন যাবত দেখা যাচ্ছে যে সংক্রমণের হারটা কিছুটা কম, টোটাল নাম্বারও কম। মৃত্যুর মিছিলটাও স্বস্তিদায়ক আমি বলবো না, তবে কিছুটা যে কমে এটা তো সন্দেহ নাই, কারণ এর আগে তো কয়েকদিন বেশ 200-র উপরে থাকতো, এখন তো কমে আসছে। তারপরে তো 3 অঙ্কের মধ্যেই তো রয়ে গেছে, এখনও তো এরকম কমে না এখনও। এখন যেটা কথা হলো, অ্যাপারেন্টলি দেখে মনে হয় যে কিছুটা কমছে, কিন্তু এটাকে স্বস্তিদায়ক কিন্তু আমি বলতে চাচ্ছি না। কারণ করোনার ক্যারেক্টারই কিন্তু এরকম, প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ, আবার কখন তৃতীয় ঢেউ আসে, এবং পৃথিবীর অনেক দেশে কিন্তু চতুর্থ ঢেউ চলছে। আর কখন কখন এটা বাড়ে আমরা কেউ বলতে পারছি না। সবচেয়ে যেটা ডেঞ্জারাস, যে কথাটা আমি বারবার বলি, করোনা থেকে বাঁচার কিন্তু দুইটা রাস্তা, একটা হলো স্বাস্থ্যবিধি মানা, আর একটা হলো টিকা নেওয়া। এখন রাস্তাঘাটে চললে তো দেখা যায় যে স্বাস্থ্যবিধি মানতে বলতে যেটা আমরা মিন করি বারবার, যে আপনার মাস্ক অবশ্যই পরবেন, হাত ধোয়ার চর্চা চালু রাখা, সবচেয়ে যেটা ডেঞ্জারাস যে শারীরিক দূরত্ব। কিন্তু রাস্তাঘাটে চলে তো বোঝাই যায় না যে করোনা বলে কিছু আছে। বিশেষ করে গত কয়েকদিন যাবত দেখলে দেখা যায় ঢাকা শহর কিন্তু সেই পুরোনো চরিত্রে ফিরে গেছে, সেই ঘন্টার পর ঘন্টা যানজট, দাঁড়ায় থাকা, তো এটা তো ভয়াবহ অবস্থা। এমনিতেও রাস্তাঘাটে চললেও দেখা যায়, হাটে ঘাটে বাজারে যেখানেই যান, দোকানে, লুকারণ্য, কেউ তো দূরত্ব কেউ মেনটেন করছে না, একেবারে গায়ের উপরে ঘাড় দিয়ে, গায়ের উপরে গা দিয়ে কিন্তু মানুষ চলাফেরা করে। এতে তো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আর যেটা বললেন আপনি, সব কিছু তো খোলা, খালি একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু বন্ধ। দোকানপাট, অফিস আদালত, হাসপাতাল বা ধরনের যে যানবাহন, কোনোটাই তো বন্ধ নাই। শপিং মল, পর্যটন কেন্দ্র, হ্যাঁ, বিনোদন কেন্দ্র, এবং পর্যটন কেন্দ্র যা দেখলাম তো আমরা কয়েকদিন যাবত দেখছি, লোকজন তো একেবারে ভয়াবহ অবস্থা হয়ে গেছে। আমাদের কিন্তু এটাই ঝুঁকির মধ্যে ফেলার সম্ভাবনা কিন্তু রয়ে গেছে। কারণ মানুষ যদি এইভাবে চলে, খামখেয়ালি করে, গা ছাড়া ভাব বা ড্যাম কেয়ার ভাব, বা যেগুলো আমরা বলি স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে একেবারে উদাসীন, এটা তো আমাদের মধ্যে ঝুঁকির মধ্যে ফেলতে তো সময় লাগবে না। সেই জন্য একটা কথা আমি বলতে চাচ্ছি, যে যদিও সংক্রমণের হার কিছুটা কম, এটা কিছুটা স্বস্তিদায়ক হলেও আমরা যেন আবার আত্মতৃপ্তিতে বা আত্মতুষ্টিতে না ভুগি যে করোনা বোধে চলেই গেল, এখনও যাচ্ছে বা যাবে, এই কথা যেন কেউ মনে না করি। কারণ এটা মনে করি যে আমরা যা খুশি তাই করি, আবার এই করোনা আবার আগের মতো যদি এরকম সংক্রমণ বাড়তেই থাকে, তাহলে তো আমরা ঝুঁকির মধ্যে পড়বই। সবচেয়ে ডেঞ্জারাস হলো এই যে এখনও কয়েকদিন আগে আমরা শুনলাম ইন্ডিয়াতে কিন্তু তৃতীয় ঢেউয়ের তারা আশঙ্কা করছে। ইন্ডিয়াতে যেহেতু পার্শ্ববর্তী দেশ, ওদের যদি ওই দেশে যদি তৃতীয় ঢেউ শুরু হয়, তাহলে এটা আমাদের দেশে আসতে তো সময় লাগবে না। সুতরাং ভয় তো রয়েই গেছে আর কি। সুতরাং আমাদেরকে জনগণের জন্য একটা কথা বারবার বলবো, আপনারা খেয়াল রাখবেন, সংক্রমণের হার কম, মৃত্যুর মিছিল কিছুটা কম, টোটাল নাম্বার কমে যাচ্ছে, কিন্তু কেউ যেন মনে না করেন করোনা বিদায় হয়েছে, কিন্তু বলার সময় হয় নাই। কারণ যখন সংক্রমণ 5%-এর নিচে আসবে, 5% কম, এবং এটা কমপক্ষে 2 থেকে 3 সপ্তাহ এরকম পারসিস্ট করবে, এরকম থাকবে, তখনই কিন্তু আমরা বলতে পারবো যে করোনার সংক্রমণ কমছে বা এটার লাগাম আমরা ধরতে পারছি। কিন্তু সে সময় তো এখনও হয় নাই আর কি। সুতরাং জনগণের জন্য আবার বললাম, আপনাকে কিন্তু স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে অন্তত মাস্কটা যেন সবাই পরেন। একমাত্র মাস্ক অন্তত 80 থেকে 90% কিন্তু প্রোটেকশন দেবে, এবং আমরা বলি এটাকে ফার্স্ট ভ্যাকসিন বা অল্টারনেটিভ টু ভ্যাকসিন। বা যতক্ষণ পর্যন্ত আপনি টিকা না নেবেন ততক্ষণ কিন্তু মাস্ক পরতে হবে। শুধু তাই না, টিকা নিলেও যদি আবার কেউ মনে না করেন যে করোনা বোধহয় আর হবে না, সেটাও কিন্তু ঠিক না। টিকাও নিতে হবে, তারপরেও কিন্তু স্বাস্থ্যবিধি মানতে হবে। কোনো টিকা তো 100% প্রোটেকশন কিন্তু দেয় না, সেই জন্য সচেতনতা কিন্তু জরুরি। স্বাস্থ্যবিধিও মানতে হবে, টিকাও নিতে হবে, টিকা নেওয়ার পরেও স্বাস্থ্যবিধি কিন্তু মানতে হবে। এই ব্যাপারে কেউ যেন কোনো উদাসীন ভাব
বা খামখেয়ালি ভাব না দেখেন, এইটাই সবার জন্য কিন্তু জরুরি আসলে। জি, অধ্যাপক ডক্টর ইব্রাহিম আব্দুল্লাহ, আপনার কাছে আবার আসবো আমি। অধ্যাপক ডক্টর মুজাহিরুল হক, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে আসলে বৈশ্বিক অবস্থায় বাংলাদেশ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কি অবস্থানে আছে, এটি আপনার কাছে প্রথম জানতে চাই। আরেকটি যেটি স্যার বললেন যে আমাদের আসলে ঝুঁকির একটা সংখ্যা থাকেই, যেহেতু সব কিছু খুলে দেওয়া হয়েছে, সেখানে আসলে সরকারের আশু কি পদক্ষেপ নেওয়া উচিত যে শঙ্কামুক্ত রাখা জনগণের জীবন রক্ষায়? ধন্যবাদ আপনাকে। প্রফেসর আব্দুল্লাহ সাহেব সুন্দর বলেছেন, প্রায় সবগুলির কথাই বলেছেন উনি। তা আমি একটু জোর দিয়ে কয়েকটা কথা বলতে চাই আর কি। বর্তমান অবস্থাটা কি এখন করোনার? বর্তমান অবস্থাটায় আমার উপলব্ধি হলো জনগণ করোনার ঝুঁকি সম্বন্ধে, এর ভোগান্তি সম্বন্ধে এবং মৃত্যু ঝুঁকি সম্বন্ধে যথেষ্ট সচেতন হয়েছে এবং বুঝতে পেরেছে, এতে কোনো সন্দেহ নাই। এখন তারা আগের চেয়ে বেশি সচেতন হয়েছে, এটাও ঠিক। আর টিকা নিতে আগ্রহী হয়েছে, যেটা প্রথম দিকে ছিল না। এই তিনটি বিষয় আমি বলবো যে এখনকার অবস্থান, আমি বলবো যে এটা এখন আমাদেরকে চিন্তা করতে হবে আগামী দিনগুলি। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশ একটা উন্নতিশীল দেশ এবং তার লিমিটেড রিসোর্স আছে। মানে আমাদের খুব রিসোর্সফুল কান্ট্রি না আমরা, আমাদের লিমিটেড রিসোর্স আছে। আর সেটা জুডিশিয়াল ইউজ আমাদের দরকার। মানে কিভাবে যে যাই আমাদের আছে সেইটাকে সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার মাধ্যমে আমরা কিভাবে রাষ্ট্র এবং জনগণের জন্য সুফল বয়ে আনতে পারি এই করোনা পরিস্থিতিতে, তার মানে করোনাকে নিয়ন্ত্রণ করতে পারি। কারণ করোনার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। আমাদেরকে মনে রাখতে হবে এইটা একটা পাবলিক হেলথ প্রবলেম, জনস্বাস্থ্য সমস্যা। এবং আপনি দেখেন এখন যে আরেকটা সমস্যা আসছে সেটাও কিন্তু জনস্বাস্থ্য সমস্যা। আমরা যে ইদানিং কালে ডেঙ্গু সম্বন্ধে দেখছি। জি, তো এখন যখনই একটা জনস্বাস্থ্য সমস্যা হয় তখন সেইটার মূল উদ্দেশ্য থাকে প্রিভেনশন। কারণ এইটাকে প্রিভেন্ট করাটাই মুখ্য উদ্দেশ্য থাকবে। তো সেই হিসাবে যদি আমরা দেখি তাহলে বাংলাদেশের যে অবস্থানটা আমি তিনটি ভাগে ভাগ করে বললাম, সেইখানে আমরা এখন যে জিনিসটা লক্ষ্য করছি, প্রফেসর আব্দুল্লাহ সাহেব ঠিকই বলেছেন, সংক্রমণ কমেছে, কিন্তু কমার পরেও এখন প্রায় 12%, 11 থেকে 12%-এর মধ্যে ঝুলছে। কিন্তু এইটা উনি ঠিকই বলেছেন যে 5% নিচে আসলে আমরা মনে করতে পারি যে সংক্রমণ নিয়ন্ত্রণে এসেছে। এবং সেটা উনি একটা সময় বলেছেন প্রায় 2 সপ্তাহের মতো, 10 থেকে 15 দিন যদি থাকে স্টেবল, তাহলে আমরা মনে করব নিয়ন্ত্রণ। এখন কথা হচ্ছে যে আমাদের সংক্রমণ এখন যে অবস্থায় আছে এই অবস্থাটাকে ধরে রাখলেই চলবে না, আমাদেরকে কিন্তু এটা কমিয়ে আনতে হবে। তখন আমাদের কাছে অল্টারনেটিভ কি? আমাদের কাছে অল্টারনেটিভ দুটো। আমি প্রথমে বলেছি এটা একটা পাবলিক হেলথ ইস্যু, সুতরাং সরকারের দায়িত্ব, একটা মূল দায়িত্ব বা গুরু দায়িত্ব, সেটা হলো রিস্ক কমিউনিকেশন বলি আমরা। ঝুঁকিটা সম্বন্ধে জনগণকে জানানো, এবং সেইটা সম্বন্ধে জানানোই শুধু যথেষ্ট না, সেটার উপরে ব্যবস্থা নেওয়া। এবং ব্যবস্থা হলো সেটা হলো কমিউনিটি অ্যাওয়ারনেস বলি যেটা আমরা, বা কি হেলথ মেজারগুলি দিবে, যেটা আব্দুল্লাহ সাহেবও বলেছেন যে আমাদের মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা এবং হাত ধোয়ার অভ্যাস, হাত স্যানিটাইজ করার অভ্যাস না। আরেকটা জিনিস যেটা গুরুত্ব সহকারে আমরা প্রথম থেকেই বলে আসছি, সেটা হলো কমিউনিটি ইনভলভমেন্ট বা কমিউনিটি এনগেজমেন্ট, মানে জনসম্পৃক্ততাটা। এখন সবচেয়ে গুরুত্ব দিয়ে যে জিনিসটাকে দেখতে হবে যে জনগণকে আমরা কিভাবে সম্পৃক্ত করে আমরা বাকি দিনগুলিতে করোনা মোকাবেলা করতে পারি। এবং আমাদের লক্ষ্যটা ঠিক করতে হবে। এখন মূল লক্ষ্য হবে আমাদের টিকা, এবং টিকা যদি মূল লক্ষ্য হয় তাহলে আমাদেরকে হার্ড ইমিউনিটি অ্যাচিভ করতে হলে আমাদের লাগছে 25 কোটি ডোজ টিকা, মানে 12.5 কোটি লোককে 2টি করে ডোজ টিকা দিতে হবে। আমরা সেটা যদি আমাদের লক্ষ্য হয় তাহলে এখন এটার জন্য একটা কৌশলগত পরিকল্পনা সরকারের ঠিক করতে হবে। সেটা কি, যে আমাদের কি পরিমাণ টিকা লাগছে, আমরা কতদিনের মধ্যে এই টিকাটা দিয়ে কত তাড়াতাড়ি হার্ড ইমিউনিটি অ্যাচিভ করতে পারি। আমার একটা পরামর্শ এখানে থাকবে যে আমরা যদি মাসে 1 কোটি ডোজ টিকা দিতে পারি সারা দেশে, তাহলে যেটা হতে পারে আমরা 12 থেকে 13 মাসের মধ্যে হার্ড ইমিউনিটি অ্যাচিভ করতে পারবো। এইটা আমি মনে করি যে টিকা প্রাপ্তির যে আমি দিকগুলি দেখছি, যেভাবে আমাদের দেশে টিকা আসছে সেইভাবে, এবং টিকা প্রস্তুত করার জন্য আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, সেইখানে আমরা এই 12 মাসের একটা সময় নিতে পারি, যে আমরা 12 থেকে 13 মাসে আমরা হার্ড ইমিউনিটি অ্যাচিভ করব এবং
13 মাস পরে আমাদের দেশে করোনা 5%-এর নিচে আসবে বা সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে। আমার মনে হয় এই লক্ষ্য রেখে একটা সঠিক সরকারি পরিকল্পনা এখন জনসমক্ষে তুলে ধরা উচিত, এবং যারা পরিকল্পনা বাস্তবায়ন করবে তাদেরও জানা উচিত, এবং এই জায়গাটায় বোধহয় এখন কাজ করার একটা মোক্ষম সময় এসছে। পাশাপাশি জনগণের যে দায়িত্ব, সেই দায়িত্ব হলো যত তাড়াতাড়ি সম্ভব তারা টিকা নিয়ে নেবেন, এবং যতখানি সম্ভব তারা, আমরা যে 3টি স্বাস্থ্যবিধির কথা বলি, এই স্বাস্থ্যবিধিগুলি অবশ্যই মানবেন। কারণ আমাদেরকে মনে রাখতে হবে যে করোনার এখনো পর্যন্ত কোনো চিকিৎসা নাই। যেই চিকিৎসা আমরা দেই সেই চিকিৎসা কিন্তু সিম্পটোম্যাটিক ট্রিটমেন্ট মোস্টলি। সুতরাং আমাদেরকে করোনার থেকে মুক্ত হতে হলে আমাদেরকে টিকা এবং সাবধানতা, এই দুটো জিনিসই আমাদের একসাথে পালন করতে হবে। তাহলেই আমরা আমাদের এই জাতিকে, বাংলাদেশকে আমরা করোনা মুক্ত করতে পারবো। ধন্যবাদ। ডক্টর মুজাহিরুল হক, আপনি আমার সঙ্গে থাকবেন। আপনার কাছে আবার আসবো আমি। অধ্যাপক কামরুল হাসান, যেটি আমরা দেখলাম যে করোনার সময় প্রথম দিকে শাটডাউন বা লকডাউনের সময় বেশ কিছু বিধিনিষেধ থাকলেও পরে বিধিনিষেধগুলো উঠিয়ে নেওয়া হয়েছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়নি বা খোলার সিদ্ধান্ত নেয়নি। একজন শিক্ষক হিসেবে আপনি মনে করেন শিক্ষা প্রতিষ্ঠানের দীর্ঘ সময় বন্ধ থাকলে আমাদের যে সাধারণ শিক্ষার্থীর উপরে কী ধরনের প্রভাব পড়তে পারে? ধন্যবাদ আপনাকে এবং আমার সহবক্তাদের। এটা আসলে এখন বিশেষজ্ঞ প্রয়োজন হয় না বোঝার জন্যে। আমরা যে সময় ধরে আমাদের সন্তানদের বাসায় নিয়ে আছি অভিভাবকরা, তারা পরিষ্কার বুঝতে পারছি বিশেষজ্ঞদের চেয়ে ভালো জানে অভিভাবকরা। কারণ হচ্ছে স্কুল পর্যায়ের বাচ্চাদের, ডক্টর আবদুল্লাহ এখানে আছেন, উনি আরও ভালো বলতে পারবেন যে তারা আসলে ডিভাইসের সাথে সম্পৃক্ত থেকে নানা ধরনের গেমস, ফেসবুক, এছাড়া তো আর কাজ নেই, ছোট একটা জায়গায় থাকে। এটা শারীরিকভাবে শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছে, বেরোতে পারছে তা না, মানসিকভাবেও তাদের এক ধরনের ক্ষতির শিকার হচ্ছে, প্লাস তাদের এক ধরনের আসক্তি তৈরি হচ্ছে, যেটা কোনোভাবেই তাদের জন্য কাম্য না, এবং তাদের অভিভাবক তো নয়ই, আর দেশের জন্য কাম্য না। এখন প্রশ্ন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান একজন শিক্ষক হিসেবে কি করার আছে, বা এই ধরনের আলোচনায় বসে কি বলবো। আলোচনায় বসে এটা বলতে পারি, আমি একটি প্রতিষ্ঠানে সম্পৃক্ত থাকার কারণে যেটা বুঝি যে আমাদের মাস শেষে আমরা বেতনগুলো পাচ্ছি, ফলে আমাদের ওই ধরনের কোনো অসুবিধা হচ্ছে না। ক্যাম্পাসে শিক্ষার্থী কম থাকার কারণে পরিবেশটা আরেকটু বসবাস উপযোগী হচ্ছে আমাদের জন্য। ফলে এক হচ্ছে আমাদের আর্থিক সংকট তৈরি হচ্ছে না যারা সরকারি প্রতিষ্ঠানগুলোতে কাজ করে, যেটা শতাংশে অতি সামান্য, যেখানে 7 কোটি বেকার বাংলাদেশে এখন। আচ্ছা, তো সেই জন্য আমাদের কথা, একজন অভিভাবকের কথা, ভুক্তভোগীর কথা একরকম না, আমাদের কথাটা খুব বুকিশ হয়ে যায়। তবু সেখান থেকে একটু যুক্ত করি, সেটা হচ্ছে আমরা অনেক অভিভাবকদের চাপের মুখে আমরা দেখেছি অনলাইনে একটা স্পেশাল অর্ডিন্যান্স করে আমরা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছি, অনলাইনে ক্লাসও নিয়েছি। কিন্তু এতে করে যেটা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আরেকটা বৈষম্য সৃষ্টি হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কোন বিবেচনায় শিক্ষাপ্রীতি অথবা তাদের প্রযুক্তিতে তারা এগিয়ে আছে, অথবা এটাকে তারা একেবারেই কোনো রকম বাধাবিঘ্ন ছাড়াই প্রক্রিয়াটাকে চালু রাখার চাপ থেকে করেছে কিনা তারাই উত্তর দিতে পারবে। কিন্তু সেখানে একদিনও বন্ধ হয়নি বড় বড় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো, অথচ মেধাবীদের, যেটাকে আমি বলি সাগর, সেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস হচ্ছে না। চাপের মুখে অনলাইনে কিছু ক্লাস হচ্ছে, আমরা শুরু করেছি, কিন্তু সেখানে ডিভাইসের প্রাপ্যতার একটা ব্যাপার আছে। অধিকাংশই গ্রাম বা প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী ছেলেরা এসে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে, এটার সংখ্যাই বেশি থাকে। ফলে তারা বিশ্ববিদ্যালয়ে হলে না থাকতে পারার কারণে গ্রামে চলে গেছে। এখন যেটা হয়েছে, যারা গ্রামে থেকে আর্থিক সংকটের কারণে ইনফর্মাল সেক্টরে যদি কারো বাবা কাজ করে এবং সেও উপার্জনক্ষম না, মেধাবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ফলে তার পক্ষে ঢাকায় এসে আসলে ওইভাবে তার রুটি রুজির ব্যবস্থা করা সম্ভব না। বাবা ইনফর্মাল সেক্টরে যদি চাকরি করে, তার চাকরি নেই, তাহলে কিভাবে থাকবে? বাধ্য হয়ে সে সেখান থেকে কানেক্টেড হতে হয়। বাংলাদেশ হচ্ছে ইন্টারনেট কানেক্টিভিটিতে এখন একটা সোর্সে দেখেছি 137টা দেশের মধ্যে 135তম। আমরা গল্পে বিশ্বাসী, তো তথ্য কম দেখি। ফলে যেটা হয়েছে, গাছের ঢালে কিংবা মাঠের মাঝখানে গিয়ে এদিক সেদিক দৌড়াতে থাকে বাচ্চারা যখন আমরা অনলাইনে পরীক্ষা নিই। এবং বারবার আমি নিজে ভাইবা নিচ্ছি, গত 1.5 মাস ধরে আমরা কোর্স ভাইবা বলছি অর্ডিন্যান্সে। এবং একটা শিক্ষার্থীকে কিভাবে মূল্যায়ন করব? আমি কি এমপ্যাথেটিক হব?
আমি আমি কি ন্যায্য বিচার করব? কারণ তার সাথে কম্পিটিটিভ, এটা একটা এক্সাম, মেধার যাচাই করার বিষয় আছে, কাকে নাম্বার দিব, সে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে এবং সে বারবার আতঙ্কিত যে আমি আমার কথা শুনতে পাচ্ছি কিনা। উত্তর দেওয়ার চেয়ে সে নিশ্চিত করতে চাচ্ছে যে অন্য প্রান্তে শিক্ষক শুনতে পাচ্ছে কিনা, সে কনভিন্সড হতে পারছে কিনা। সো এইসবের মধ্যে আমি যেটা বলি যে আমরা অনেক চাপের মুখে বিশ্ববিদ্যালয়ে যদিও অনলাইনে কিছু ক্লাস এবং পরীক্ষার ব্যবস্থা করতে পেরেছি, সেখানেও আমরা কিন্তু ব্যবস্থা করতে পারিনি। বৈষম্য একটা বড় ধরনের সৃষ্টি করেছি। তার সাথে যুক্ত করি এটা হচ্ছে যেই ব্যবস্থাটুকু আমরা করতে পেরেছিলাম, তো এখন এই ব্যবস্থায় একটা স্ববিরোধী অবস্থান তৈরি হচ্ছে। জাহাঙ্গীরনগরকে যদি উদাহরণ হিসাবে নেন, আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাভারে, এবং সেখানে খুব সুন্দর মনোরম পরিবেশ, এর চেয়ে আরও পাশে আশেপাশে ওরকম কিছু এখনও ডেভেলপ করেনি, ইদানিং হয়েছে, কিন্তু খুব মানে ছোট জায়গায় গ্রামে অল্প পরিসরে ওইভাবে পরিকল্পিতভাবে কিন্তু স্থাপনা গড়ে ওঠেনি। ফলে যারা পরীক্ষা দিচ্ছে তারা এই ঝুঁকি না নিয়ে হলে না এসে হল থেকে 100 গজ দূরে একটি ছোট কক্ষে অস্বাস্থ্যকর অবস্থায় প্রায় 10 জন 15 জন করে থাকছে। আর্থিক অসচ্ছলতা একটা বিষয়, আরেকটা হচ্ছে যে শরীর না বাঁচলেও শিক্ষার্থীদের একটা চাপ থাকে মনে যে ঠিক আছে অন্তত আমি যে কথা বলি আমার স্যার যেন শুনে, কারণ ওয়াইফাই কানেক্টিভিটির একটা ব্যাপার আছে, অথবা আমারটা না থাকলে আমার বন্ধুর মোবাইল দিয়ে বা কোনো ডিভাইস দিয়ে সংযুক্ত হব। অথচ মাত্র 100 গজ ভিতরেই হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো, এবং ভিতরের জায়গা অত্যন্ত খোলামেলা। ফলে আমি মনে করি, এবং সেখানে আরেকটা হচ্ছে যে ওখানে মহাপ্রকল্পের কাজ হচ্ছে, আপনারা জানেন ওখানে ইমারত তৈরি হচ্ছে, নির্মাণ শ্রমিকরা দিনরাত কাজ করে যাচ্ছে। সাবধানতার অভাবে অনেক সময় পড়ে একাধিক নির্মাণ শ্রমিক মারাও গিয়েছে, এত দ্রুতগতিতে কাজ হচ্ছে। আর তাদের স্বাস্থ্যবিধি মানার কোনো কিছুই দেখিনি, যেহেতু আমি ক্যাম্পাসে থাকি আমি দেখছি। এখন প্রশ্ন হচ্ছে হয় ওরা মানুষ না অথবা অতি মানব। আর শিক্ষার্থীদের সব জায়গার পরিস্থিতি বা পরিবেশ তো আর জাহাঙ্গীরনগরের মতো নয়। শুধু আমি বলছি আমাদের মমতার জায়গাটা আপনি দেখুন, শিক্ষার্থীদের প্রতি আমাদের কমিটমেন্টের জায়গাটা। তাহলে শিক্ষার্থীকে যদি আমি 100 হাত দূরে, রফিক জব্বার হল থেকে 100 হাত দূরে হচ্ছে কলাবাগান, আরেকটা গ্রামের ওই যে জায়গা আমবাগান, 5 মিনিট এদিক সেদিক, তাহলে আমি যদি হলে রাখতাম, স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে রাখার চেষ্টা করা হতো, বা পর্যায়ক্রমে আজকের যেই নীতি নির্ধারকরা মিটিং করে যেটা করতে চাচ্ছেন যে ঠিক আছে আমরা বিশ্ববিদ্যালয় খুলব, পরীক্ষার্থীদের সুযোগ দেব, পর্যায়ক্রমে যেটা ডক্টর আব্দুল্লাহ বললেন 5% আসলে সব খুলে দেব, এই বিষয়গুলা আমরা অনেক জায়গায় অনেক আগে করতে পারতাম, কিন্তু আমরা পরীক্ষা শুরু করে দিয়েছি। যার কারণে যেটা বলে এই পর্যায়ে শেষ করি, সেটা হচ্ছে যার কারণে যেটা হচ্ছে ওরা বাধ্য হয়ে গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পাশেই থাকছে, মানবতার জীবনযাপন করছে। সেখানে শুধু একটা সিদ্ধান্তের ব্যাপার ছিল। আমি জাহাঙ্গীরনগরকে জাস্ট আই হ্যাভ টেকেন দ্যাট অ্যাজ অ্যান এক্সাম্পল। সব জায়গায় আমরা স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে পরীক্ষার্থীদেরকে বা বিশেষ কোনো ব্যাচকে যদি আমরা টার্গেট করে এভাবে করতাম, তাহলে যে পরীক্ষা হচ্ছে, ইন্টারনেট কানেক্টিভিটি নেই, গ্রাম পর্যায়ে যারা এই সুযোগ পাচ্ছে না, তারা কিন্তু এর চেয়ে ভালো স্বাস্থ্যসম্মত পরিবেশে থেকে পরীক্ষা দিতে পারতো এবং ধ্বংস হতো না। অধ্যাপক কামরুল হাসান, আপনার কাছে আবার আসবো আমি। রুহুল হোসেন প্রিন্স, যেটি কামরুল হাসান বললেন যে একটি সিদ্ধান্তের বিষয়, আসলে মহামারীতে আপনি কি তাই মনে করেন যে একটি সিদ্ধান্ত নিলেই কি বা হলগুলো খুলে দিলেই হয়তো স্বাস্থ্যসম্মত পরিবেশে শিক্ষার্থীদের থাকতে পারতো বা সাধারণ শিক্ষার্থীর উপকারে আসতো সিদ্ধান্তটি? ধন্যবাদ আপনাকে। আমি শ্রদ্ধেয় আলোচকদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, এবং ওনারা শুধু আজকে না, দীর্ঘদিন ধরেই, বিশেষ করে আমাদের দুজন চিকিৎসক শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, তারা এই কোভিড পিরিয়ডে যে ভূমিকা পালন করে যাচ্ছেন সেজন্য আমি বিশেষভাবে শ্রদ্ধা জানাচ্ছি। আসলে আপনি শিক্ষাঙ্গন নিয়ে যেটা বলছেন না, শুধুমাত্র যেমন কি বলবো যে সিদ্ধান্তের ব্যাপার না, বা সিদ্ধান্তের ব্যাপারও, এই অর্থে বললে তার মানে আমার বাংলাদেশ যেভাবে চলছে সেইভাবে আবার বলতে হয় একটা সিদ্ধান্তেরই ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় আমার বিবেচনায় যে আমরা কোন জায়গাটায় যাব। আমরা কি প্রথমে চিন্তা করব যে 5% নিজে আসবে, তারপর আমরা হড়হড় করে খুলে দেব? বিবেচনা কি এইটা হবে? নাকি আমার যে বাস্তব অবস্থা আছে সেই বাস্তব অবস্থায় এই যে আমার কোটি শিক্ষার্থী, তার শিক্ষা জীবন ব্যাহত হলে কি কি ঘটে, আমার মনে হয় এটা বলার দরকার নাই। সেই জায়গাটা আমি কি করব, এই জায়গাটাতে আমার মনে হয় একটা সেতু বন্ধনের কাজটা হয় নাই, এইটা ভাবিনি। এবং আমি জানি না আমার বলা একটু বাড়তি হবে, কারণ অনেক সময় মনে হয় যে আমরা কতগুলো অপরাধমূলক কাজও করছি কিনা এই জায়গায় এইভাবে না ভেবে। কেন কথাটা বললাম এই জন্যে, দেখুন এইখানেও আমাদের আলোচকদের মধ্যে পরিষ্কার দুজনই বললেন, কারণ ওনারা যেটা বলছেন আমরা তো এইসব ওনাদেরকে মেনে নিয়ে আগাবো, যে এটা একটা দীর্ঘ সময়ের ব্যাপার।
এটা কাল পরশু আজকে কমছে বলেই কাল পরশু কমবে তা না, আবার আসতে পারে, আবার আসতে পারে। তখন আমাদের একটা লং টার্ম চিন্তা করে নামতে হবে। তাহলে এই জায়গায় কেন আমরা চিন্তা করব না যে আমরা প্রথমে হচ্ছে অবশ্যই আমি শিক্ষা প্রতিষ্ঠান খুলবো মানে আমি আগেই বলছি একেবারে ক্লাস 1 থেকে শুরু করে সব হোল্ড করে সব করলাম, আমি কিন্তু সেটা মিন করছি না। ওইটা করব এবং সেটা কি ভাবে করলে আমার এই করোনা সংক্রমণের কাজটা ব্যাপক মাত্রায় হবে না, বরঞ্চ আমি রেস্টটা টেনে ধরতে পারবো। আমার মনে হয় যে এইভাবে আমরা ভাবিনি। এটা আমি যতটুক বুঝি, বিভিন্ন সময় আলাপ আলোচনা হয়েছে, এইটা না ভাবার একটা খুবই ভুল কাজ হয়েছে। কিন্তু আমি মনে করি যেটা গেছে আর দেরি না করে এখনই সময় এটা করা দরকার। এখানে কতগুলো আরও দুই একটা জাস্ট সাইড পয়েন্ট বলি। যেমন ধরুন আমাদের তো জাহাঙ্গীরনগর শিক্ষক বললেন যে প্রাইভেট ইউনিভার্সিটি চলছে, যাদের টাকা পয়সা আছে, পরিবার আছে, এটা করছে। কিন্তু আমরা সেই জায়গায় অন্য জায়গায় কিন্তু আমরা কি বৈষম্যের ধারায় কোথায় নিয়ে গেলাম, এটা একটা খেয়াল করেন। গ্রাম অঞ্চল যেখানে কিন্তু শিক্ষার্থীরা একেবারেই মানসম্পন্ন শিক্ষা না, স্কুল খুললেও পারে না, সেখানে কিন্তু আরও পেছনে পড়ে গেল। কিন্তু সেইখানে নানা ধরনের সুযোগ আমাদের জায়গাগুলোতে ছিল। এবং উনি যে এখন যে তথ্যটা বললেন এটা আমরা জানি মানে আমাদেরও যে সমস্ত ছাত্র জুনিয়র বন্ধুরা আছেন তারা আমাদেরকে বলে যে 2-1 জায়গায় যে পরীক্ষা বা এই নামে যেটা হয়েছে তার এলাকাতে চলে এসে গাদাগাদি করে আসে। তার থেকে বলে যে ভাই যে আমরা তো আলটিমেটলি চলে আসছি শহরে, কোনো শহরে আসছি, আমার হোস্টেলটা খুলে দিলেই কিন্তু এই সময়কালে এটা পারতাম। তাহলে এই বাস্তবতাটা কেন আমরা উপলব্ধি করছি না? তাহলে কি আমাদের কি তথ্যপত্রে ঘাটতি আছে, নাকি তথ্যপত্র নেয়ারই কখনো চিন্তা করি নাই? আমি এখানে মনে করি যে আমাদের শিক্ষক ছাত্র বলতে আমি সচেতন ছাত্র মিন করছি, এবং সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত এই জায়গায় সেতু বন্ধনটা খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে, আর দেরি না করা। কারণ ইতিমধ্যে শিক্ষকদের দিক থেকে এবং ছাত্রদের দিক থেকেও কিন্তু নানাভাবে বলা হচ্ছে যে কালকেই সব খুলতে হবে তা না, কিন্তু পর্যায়ক্রমে খোলার এখনই একটা রোডম্যাপ ঘোষণা কি এটা করেন। যেমন এখানে আমজার ভাই আছেন, উনি কিন্তু প্রথম দিন থেকে আমি যতদূর জানি ওনার সাথে নানাভাবে আমাদের তো ইন্টারাকশন হয়, উনি যেটা বলছেন যে আমরা কি করব সেটা আগে জানিয়ে দেওয়া হোক জনগণকে। ওই এনগেজমেন্ট যেটা বলছেন, তা জনগণকে যদি আমরা এইভাবে জানানোর জায়গাটা করতে পারতাম তাহলে তো কোনো অসুবিধা নেই। আমি খুব সহজেই বলে দিই, ধরুন এখানে যদি এইটা আমরা বলতে পারতাম যে ঠিক আছে এখন এই প্রেক্ষাপটে আমি আজকে এটা খুলবো, কিন্তু যদি আমি দেখি যে সংক্রমণের জায়গায় ওরকম চলে যাবে আব্দুল্লাহ ভাইয়ের ভাষায়, তখন আমি এই প্রোগ্রাম নেব। তাহলে আপনি এই প্রোগ্রামগুলো স্বচ্ছতার সাথে করলেন না কেন? সেটা করি। এর বাইরে দুইটা দিক আর একটু তুলে ধরতে চাই। একটা হচ্ছে দেখেন যে আমাদের এই যে শিক্ষকদের, এটা আমি বিশেষ করে একটু আব্দুল্লাহ ভাই আছেন, আমি ওনার কারণে একটু লোক না সামলাই না পেরেই কথা বলছি, যে আমরা এত কাজ করলাম টেলিভিশনের মাধ্যমে নানাভাবে করার কথা বললাম, তা আমাদের যে কোমলমতি শিক্ষার্থীরা আছে তাদের জন্য কি আমরা বিভিন্ন সময় বিভিন্ন সেশন করে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আমরা করতে পারতাম না? যে কথার কথা বিটিভি বা অন্য জায়গায় আছে, তারা তাদের এনগেজমেন্টটা হইতো, তাদের এই কাজটা অন্তত লেখাপড়ার 2-1টা জায়গায় বিশেষ কাজগুলো কি করতে পারতাম না? আমরা কি এখানে যে মানসিক এক ধরনের কি বলবো যে অন্য জায়গায় চলে যাচ্ছে, উনি তো ডিভাইসের কথা বলছেন, সেটা না হয় বুঝলাম শহরে যারা আছে, যারা গ্রামে অন্য জায়গায় আছে, আমাদের কন্যা সন্তান সমতুল্য জুনিয়রদের বিয়ে হয়ে যাচ্ছে, মানে এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতি উত্তরণের জন্য তো আমাদের রাষ্ট্র সমাজ সরকার তাকে ভাবার দরকার ছিল, এটা ভাবা হয়নি। আমি মনে করি এটা জরুরিভাবে ভাবা দরকার, এবং প্রয়োজনে যেমন একটা উপদেষ্টা কমিটি ওনাদের আছে, আমাদের কি বলে যে এই যে চিকিৎসার বিষয়, এইখানে পরামর্শ কমিটি জানি না আনুষ্ঠানিকভাবে আছে কিনা, কিন্তু এটা দেরি করা উচিত না, বরঞ্চ আনুষ্ঠানিকভাবে এটা করার মধ্য দিয়ে, তাতে সবাইকে ইনভলভ করার মধ্য দিয়ে এইটা দ্রুতই চালু করার বলছি পর্যায়ক্রমে চালু করার কাজটা করা দরকার, এবং যে যে সংকটগুলো আছে আমি দূর করার জায়গায় যাব, এই পদ্ধতিতে এগিয়ে যাওয়া। আমরা একটা বিরতি নিব। দর্শক, নিটল টাটা এসটিভি সংলাপে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। অথবা ডাক্তার এবিএম আব্দুল্লাহ, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে রুহুল হোসেন প্রিন্স একটি কথা উল্লেখ করেছেন যে আমরা সিদ্ধান্ত নেই বা অনেক সময় বাস্তবতা তার ভিন্ন থাকে, মানে আসলে কি পদক্ষেপগুলো কি অনেকটা বাস্তবতা থেকে দূরে থাকি আমরা নেওয়ার ক্ষেত্রে। আর না, ধন্যবাদ। আমি তো আলোচনা শুনলাম, দুইজন বিজ্ঞ আলোচক যে শিক্ষা নিয়ে কথাটা বললেন। আসলে তো এই করোনার এই দুর্যোগ দুর্বিপাক যাই বলেন, তাণ্ডব, আমাদের তো সর্বক্ষেত্রে তাণ্ডবলীলা চালিয়েই গেছে, তাই না? আমাদের রাজনৈতিক বলেন, ধর্মীয় বলেন, সাংস্কৃতিক বলেন, অর্থনীতি বলেন, স্বাস্থ্য, এবং সবচেয়ে ডেঞ্জারাস হলো শিক্ষা। সব জায়গায় তো তার তাণ্ডব চলছেই। তা আমি মনে করি যে অন্যতম ক্ষতিগ্রস্ত যে খাত যেটা বা এলাকা, সেটা কিন্তু শিক্ষা অবশ্যই। এটা
কারণ একটা জাতিকে যদি ধ্বংস করতে চান বা দুর্বল করতে চান, তাহলে শিক্ষা খাতটা ধ্বংস করতে পারলেই বোধহয় জাতিটিকে দুর্বল করা খুব সহজ আসলে। সেটাই কিন্তু বাস্তবে হচ্ছে। আমরা যদিও ছাত্রদের নিয়ে কথাটা বললাম, আমি শুধু মনে করি ছাত্র না তো সর্বজা শিক্ষকরা কি কম সাফার করছে। যে কিন্ডার গার্ডেন, আমি যদি জানি যে প্রায় 12 লক্ষ টিচার কিন্তু বেকার। তারা তো যে বিভিন্ন রকম বাসা ঘর ভাড়া করে নিয়ে তার শিক্ষা কার্যক্রম চালাচ্ছিল, সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে, বাচ্চারা ঘরে রয়ে গেছে। টিচার এমনও মিডিয়াতে খবর আসছে, কিন্ডার গার্ডেনের টিচার রাস্তায় বসে কিন্তু ওই যে ফেরিওয়ালাগিরি দোকান তাই না, এরকম ঘটনা কিন্তু মিডিয়াতে দেখছি আমি। তরকারি বেচতেছে, পেপার বেচছে, কী করছে এটা হয়েছে। তারা কিন্তু ভোগান্তিতে তাদের চরম আকার ধারণ করছে। শুধুমাত্র যারা সরকারি চাকরি করে তারা বেতনটা পাচ্ছে, টিচারদের মধ্যেই বলছি। অন্যরা তো একদম বিপর্যস্ত বিধ্বস্ত, এবং সে যদি একা, তার তোমার পরিবার পরিজন আছে। সুতরাং আমি মনে করি যে শিক্ষাখাত কিন্তু মানে চতুর্দিক দিয়ে কিন্তু একটা বিপর্যস্ত অবস্থায় রয়ে গেছে। তো আমি ক্লাসের কথাই বলি, ছাত্ররা করবে এই যে যেমন অনলাইনে ক্লাস, এটা তো আসলে এটা তো কোনো রিয়েলি মানে না পারে করা আর কি। প্রান্তিক জনগোষ্ঠীর কোনো উপকার হবে বলে তো আমার মনেই হয় না আসলে। যারা শহরে যে সুযোগ সুবিধা আছে, ইন্টারনেটে কানেকশন আছে, তারা হয়তো চালিয়ে যাচ্ছে, কিন্তু মেজর অংশ কিন্তু এই সুযোগ সুবিধা পাচ্ছে না, এটা কিন্তু সন্দেহ নাই। আর আমি এখনও যেটা মনে করি, আমি বিভিন্ন সময় বলছি, মিডিয়াতেও বলছি, এখনও বলছি, আমি প্রায় 1.5 বছরের বেশি হলো বাচ্চারা কিন্তু ঘরে বসে রয়ে গেছে। তাদের শারীরিক মানসিক কত রকমের যে অবস্থা চলছে, ওই সারা রাত ধরে খালি শুনি মোবাইল টিপে, আর এই যে ইন্টারনেটের এসব টিপে, ল্যাপটপ টিপে সারাদিন ঘুম পারে, কোথাও যাওয়া নাই, আসা নাই, বন্ধুবান্ধব নাই, আড্ডা নাই, কিছু নেই। বাচ্চারা যা চায় আসলে তো হচ্ছে না। তারা মানসিক চতুর্দিক থেকে কিন্তু বিপর্যস্ত অবস্থা গেছে। শুধু তাই না, তাদের সাথে বাপ মারাও টেনশনে করতেছে। তো এগুলোর থেকে আমি মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠান আর বোধহয় দিনের পর দিন এইটুকু বন্ধ রাখা বোধহয় ঠিক হবে না। তবে আমার একটা যেটা আমার ব্যক্তিগত মতামত, যে একসাথে ঢালাও সব শিক্ষা প্রতিষ্ঠান না খুলে পর্যায়ক্রমে একটু উপর থেকে খোলা হোক। যেমন আমি বিভিন্ন সময় সাজেশন দিছি, মেডিকেল কলেজ খোলা হোক। তারা তো বড় বাচ্চা, বুয়েট, ইঞ্জিনিয়ারিং, এত বড়, তাদের ভ্যাকসিনের আওতায় এনে এটা কিন্তু খোলা যেতে পারে। ক্লাস সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে চল। শুধু তাই না, মেডিকেল কলেজ শুধু মেডিকেল কলেজ না, বুয়েট, ইঞ্জিনিয়ারিং, তারপরে ইউনিভার্সিটি ধরেন, সরকারি বেসরকারি, সবাইকে টিকা দেওয়া, শুধু ছাত্র না, টিচার বা অন্যান্য যারা প্রতিষ্ঠানে যারা কর্মচারী আছে সবাইকে টিকা দিয়ে আমার মনে হয় দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খোলা উচিত বা খোলা যেতে পারে। তারপর আমরা অবজার্ভ করি, যদি রিয়েলি খারাপ হয়তো বন্ধ করে দেবে, এবং তারা যদি দেখি যে অবস্থা উন্নতি হচ্ছে, তাহলে পর্যায়ক্রমে হয়তো কলেজ খোলা যেতে পারে। তারপরে হাই স্কুল, প্রাইমারি স্কুল আমি মনে করি আরও পরে, কারণ ছোটো বাচ্চা তো, ওরা স্কুলে যে ওই স্বাস্থ্যবিধি মানবে না, লাফালাফি দৌড়াদৌড়ি করে, কার মধ্যে ভাইরাস আমরা তো জানি না। ওই বাচ্চা হয়তো ভাইরাসটা বহন করে ঘরে যাবে, তার বাপ মা দাদা দাদি সবার মধ্যে ছড়াবে। আবার ওই বাচ্চার সাথে কিন্তু অভিভাবক, বাপ মা বা অভিভাবক কেউ থাকে, তারা দেখবেন স্কুলের গেটের বাইরে হয়তো 200-300-500 জন বসে রয়েছে একসাথে, স্বাস্থ্যবিধির মানার কোনো খবরই নাই। তাদের মধ্যেও কিন্তু ঝুঁকিটা রয়ে গেছে। সেজন্য আমি মনে করি যে প্রাইমারি স্কুল ভার্সিটি একটু পরে খোলা যাক, পর্যায়ক্রমে উপর থেকে বড় বাচ্চা তারা স্বাস্থ্যবিধি অবশ্যই মানবে, এবং না মানলেও মানতে বাধ্য করা হবে। এবং কর্তৃপক্ষ তারা যেন যাতে স্বাস্থ্যবিধি মানার ব্যবস্থা করা হয়, বা ক্লাসে ওইভাবেই ব্যবস্থা করে, দূরত্ব মেনটেন করে, প্রয়োজনে শিফট করা যেতে পারে, অর্ধেক সকালে অর্ধেক, এইভাবে করে এদেরকে এতদিন আর ঘরে বন্দি করে না রেখে আমার মনে হয় প্রতিষ্ঠানগুলো খোলার ব্যবস্থা করা উচিত বলে আমার মনে হচ্ছে। আরেকটা কথা, আমরা দেখেন যে লকডাউনের সময় আমরা যা দেখছি, এখনও তো দেখছি, বাচ্চারা যদিও বলি যে স্কুল বন্ধ, আসলে ঠিকই ঘোরাফেরা করছে ঠিকই বাপ মার সাথে। আমি তো জানি যে যদ্দূর যারা ইভেন যে বিনোদন কেন্দ্র, পর্যটন কেন্দ্র খোলা হয়েছে, অনেক ছোটো বাচ্চা কিন্তু বাপ মার সাথে ঠিকই ওই ছোট পর্যটন কেন্দ্রে ঘোরাঘুরি করছে। সুতরাং তাদেরকে আর বোধহয় ঘরে আটকে রাখা ঠিক হবে না, কারণ তাদের যদি এখন মানসিক শারীরিক যেভাবেই বলেন, আমার মনে হয় যে এটার জন্য অন্তত শিক্ষা কার্যক্রম চালানোর জন্য এই অনলাইন দিয়ে সীমিত লোকের হয়তো কিছুটা উপকার হতে পারে, তো মেজরিটি এর কিন্তু এতে খুব লাভ হবে বলে মনে হচ্ছে না। সবচেয়ে কথা, ক্লাস যেটা হয় শিক্ষকের সামনে একজন ছাত্র, তার যে মনস্তাত্ত্বিক, যাদের সাইকোলজিক্যাল একটা জিনিস সুন্দর যে সম্পর্ক হয়, এইটা তো অনলাইন দিয়ে এটা দিয়ে তো হয় বলে তো আমার মনে হয় না আর কি। আমি মনে করি সবাইকে টিকার আওতায় এনে দ্রুততম সময়ে খোলার পর্যায়ক্রমে খুলুক। আমি ঢালাও সবাইকে একদিনই খুলতে হবে তাও না, রোডম্যাপটা ঘোষণা করার পরিকল্পনা অভিক করুক, যাতে আমরা ঝুঁকির মধ্যেও ফেলতে না চাই, বাচ্চাদেরকে আমরা ঝুঁকির মধ্যে দিতে চাচ্ছি না, কিন্তু এটাও কিন্তু বিশাল ঝুঁকির মধ্যে তারা পড়ে আসছে অলরেডি। সুতরাং এই ব্যাপারটা বোধহয় একটু বিবেচনায় রাখা যেতে পারে বলে আমার মনে হচ্ছে। স্যার, আপনার কাছে আবার আসবো আমি। অধ্যাপক ডাক্তার মোজাহিরুল হক, সব কিছু খোলার সিদ্ধান্ত বা বিধিনিষেধ শিথিল করা মোটামুটি বলা যায় যে জীবনটাকে স্বাভাবিক করার জন্য যেটুকুন করা, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে সিদ্ধান্তটা আসেনি কেন? আপনি কি মনে করেন যে একজন সংক্রমক বিশেষজ্ঞ হিসেবে যে সেখান থেকে সংক্রমণটা বেশি হতো? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি আজ পর্যন্ত কনভিন্সড হতে পারিনি যে গার্মেন্টস খোলা থাকলে স্কুল কেন খোলা যাবে না। আমি নিজে
কনভিন্স করতে পারিনি। কারণ গার্মেন্টসে এক জায়গায় অনেকে বসে কাজ করছেন, আবার তারা যেখানে বাসস্থান সেই জায়গায় এক জায়গায় বসে থাকছে, এবং তারা মোস্ট অফ তারা কিশোরী অথবা যুবতী অথবা তার চেয়ে বেশি বয়সের মহিলা পুরুষ তারা কাজ করছেন। সেইগুলি যদি খোলা দেয়া যায়, তাহলে স্কুল কলেজ কেন খুলে দেয়া যাবে না, এই প্রশ্নটা আমি অনেক আগে থেকে করে আসছি। আমি বলেছিলাম যে সংক্রমণের হার অনুযায়ী যখন কোনো একটা জেলা বা উপজেলায় সংক্রমণের হার 5% নিচে আছে, সেখানে আপনি কেন স্কুল কলেজ বন্ধ করবেন? কোনো যুক্তি আছে? কোনো যুক্তি নাই। এবং বাংলাদেশের অনেক জেলায় যখন আমরা শুরু হয় সবচেয়ে সামাজিক সংক্রমণ, তখন মাত্র 5টি জেলায় সংক্রমণের হার বেশি ছিল, আপনাদের সবার মনে থাকার কথা। তাহলে এই 5টি জেলার বাইরে যে জেলাগুলো ছিল, সেই জেলাগুলিতে সারা দেশব্যাপী লকডাউনই বা কেন দেওয়া হয়েছিল? আর সেই সারা দেশব্যাপী এই 5টি জেলার বাইরের জেলাগুলিতে যেখানে সংক্রমণ ছিলই না, সেই জেলাগুলিতে আমরা স্কুল কলেজ কেন বন্ধ করে দিয়েছিলাম? এই প্রশ্ন আমি এখনো নিজে করি। সুতরাং আমার কথা হলো যে আপনি স্কুল কলেজ খুলতে গেলে সমস্যাটা কোথায়? আমি কোনো সমস্যাই দেখি না। এই জন্য দেখি না, ইউনিভার্সিটি হ্যাঁ সেটা একটা বড় প্রতিষ্ঠান, সেখানে অনেক ছাত্রছাত্রী, সবাই অ্যাডাল্ট, এটা একটা বড় জায়গা, সেইখানে হয়তো এক জায়গায় অনেক ছাত্রের সমাবেশ থাকে। কিন্তু আপনি গ্রামের একটা স্কুলের কথা ধরুন, একটা স্কুল, প্রাইমারি স্কুল বা হাই স্কুলের ছাত্র সংখ্যা কত, এবং সেই স্কুলগুলির যে পরিবেশ আপনি দেখবেন যে খোলা মাঠ আছে এবং বড় জায়গা, এই সমস্ত জায়গায়, এবং ওই সমস্ত ছাত্ররা শিক্ষকদের কথা যত মানে, আপনি কি ইউনিভার্সিটি মেডিকেল কলেজের ছাত্ররা সেইভাবে আমাদেরকে মানে না। স্কুলের হেডমাস্টারকে দেখলে বা শিক্ষককে দেখলে ছাত্ররা যেইভাবে ভয় পায় এবং তাদের কথা মান্য করে, আমরা কিন্তু উপরের লেভেলে গেলে তা সেই পরিমাণ করি না। সেই জন্য আমি প্রথম থেকে একটা কথা বলে এসেছিলাম যে যেইখানে সংক্রমণের হার কম, সেই সমস্ত জায়গায় স্কুল কলেজ খোলা রাখা যেতে পারে স্বাস্থ্যবিধি মেনে। এখন আমরা কি করতে যাচ্ছি? এখন আমরা যখনই শিক্ষা প্রতিষ্ঠান খুলি না কেন, আমাকে স্বাস্থ্যবিধি তো মানতেই হবে। টিকা নিলেও আমাকে স্বাস্থ্যবিধি মেনেই খুলতে হবে। সুতরাং স্বাস্থ্যবিধি মানাটা তো আমাদের জন্য বাধ্যতামূলক। সুতরাং স্কুল কলেজ খোলা বন্ধ রাখার কোনো যুক্তি আমি আজ পর্যন্ত নিজের কাছে যৌক্তিক মনে করি নাই, অনেকের কাছে থাকতে পারে। সুতরাং আমি এখনো বলবো যে একদিনও বিলম্ব না করে স্কুল কলেজ খুলে দিন। এই জন্য খুলে দিবেন কারণ স্বাস্থ্যবিধি তো আপনাকে টিকা নিলেও মানতে হবে। সুতরাং সংক্রমণের হার যেহেতু কমে আসতেছে, আর না হলে আপনি আরেকটি সিদ্ধান্ত নিন, যে সিদ্ধান্তটা হবে এইরকম, যেই অঞ্চলে এই সংক্রমণের হার কম হবে, কত কম হবে? আমরা যদি মনে করি যে যেমন মুন্সিগঞ্জ একটা জেলা, মুন্সিগঞ্জ জেলার যতগুলি উপজেলা আছে, সেই প্রতিটি উপজেলায় যে সমস্ত স্কুল কলেজ আছে, আমাদের সেইখানকার যে জেলা শিক্ষা কর্মকর্তা আছেন, উনি সিদ্ধান্ত নেবেন যে ওনার উপজেলাগুলিতে কোন উপজেলায় 5%-এর নিচে সংক্রমণ আছে, উনি সেই জেলার স্কুল কলেজগুলিকে খুলে দিতে পারেন এবং স্বাস্থ্যবিধি মানাটা বাধ্যতামূলক করবেন। এবং স্কুল কর্তৃপক্ষ, বিশেষ করে প্রধান শিক্ষক অথবা প্রিন্সিপাল, তাকে দায়িত্ব দিয়ে দায়বদ্ধ করতে হবে যে আপনার দায়িত্ব এবং আপনি দায়বদ্ধ থাকবেন যদি এইখানে স্বাস্থ্যবিধি না মেনে কোনো ছাত্র বা শিক্ষক এই স্কুল ক্যাম্পাসে ঢুকে। আপনি এই কাজটুকু করুন, কারণ ইউরোপের বিভিন্ন দেশ, আমেরিকা, বিভিন্ন দেশে স্কুল কলেজ খোলা রেখেছে তারা এইভাবে, এবং কিন্ডার গার্ডেন থেকে শুরু করে বড় স্কুল কলেজ পর্যন্ত। কারণ এদেরকে স্বাস্থ্যবিধি মানানো সহজ, যেটা সাধারণ মানুষ মানছে না স্বাস্থ্যবিধি, আপনি স্কুলে কিন্তু স্বাস্থ্যবিধি মানাতে পারবেন। সুতরাং আমি অনুরোধ করব সরকারকে, এবং আমাদের প্রফেসর আব্দুল্লাহ সাহেব আছেন, তার মাধ্যমেও আমি বলবো যে এটা জাতির জন্য একটা বিরাট ক্ষতি করে ফেলেছি আমরা, এবং আর যেন ক্ষতি না করি। যত শীঘ্র সম্ভব আমরা স্কুল কলেজ খুলে দেব। তবে হ্যাঁ, প্রিন্সিপালটা কি হবে? প্রিন্সিপালটা হবে যেখানে 5% নিচে সংক্রমণ আছে সেখান থেকে আমরা স্কুল খোলা শুরু করে দেই। যদি তা আমরা করতে পারি, তাহলে আমাদের যে শিক্ষার ব্যবস্থার যে বর্তমান অবস্থায় যে ক্ষতি আমাদের হয়ে গেছে, এটার পূরণ কোনোদিন হবে না, আমরা করতে পারবো না। তবে আর যাতে আমরা শিক্ষার ক্ষতি না করি, সুতরাং আমরা স্কুল কলেজ যেন আমরা খুলে, ইউনিভার্সিটিও বিশেষ করে, ডক্টর মুজাহিরুল হক, আপনি আমার সঙ্গে পরিবেশ আসলে খুলে দিই। জি, আমার সঙ্গে থাকবেন, আপনার কাছে আবার আসবো আমি। অধ্যাপক কামরুল হাসান, যেটি ডক্টর মুজাহিরুল হক নিজেই বললেন যে তারও একটা প্রশ্ন যে কেন খুলে দেওয়া হচ্ছে না, আপনি কি মনে করেন যে আসলে কেন সিদ্ধান্ত নিতে বিলম্ব হচ্ছে? সিদ্ধান্ত আসলে বিলম্ব হওয়ার একটা
যৌক্তিক কারণ হচ্ছে এটা যে দেখুন, সম্প্রসারিত গণটিকা সিদ্ধান্ত যে নিচ্ছে না তা না, কর্মযজ্ঞে লিপ্ত আছে, সঠিকভাবে নিতে পারছে কিনা সেটাই হচ্ছে কথা। এবং ডক্টর আবদুল্লাদের কথা সঠিকভাবে পুরোটা মানা হচ্ছে কিনা সেটাই হচ্ছে বিবেচ্য বিষয়। দেখুন, সম্প্রসারিত গণটিকা এইটা এইভাবে করে যে কাজটা করলো, অবশ্যই যারা পেয়েছে তারা তো আমাদের নাগরিক, তাদের পেতেই হবে, তাদের স্বাস্থ্য সুরক্ষাটা প্রত্যেকেরই সমান। এখানে ডিস্ট্রিবিউটিভ জাস্টিস হচ্ছে আসলে বটম লাইন। কেউ কারো চেয়ে কম গুরুত্বপূর্ণ না, অথবা ইনফেকশাস ডিজিজের নেচারটাই এরকম, অন্য কেউ যদি নিরাপদ না থাকে আমি নিরাপদ না, সবাই মিলে নিরাপদ হতে হবে। এটা আসলে সাম্য প্রতিষ্ঠার অসাধারণ প্রাকৃতিক একটি উপায়, সে কারণে ঠিক আছে। কিন্তু পর্যায়ক্রমে খোলার যে কথাটা বলা হচ্ছে সেটা পরিকল্পনার অধীনে। এই জন্য আমি মনে করি ধরুন 42% প্লাস মানুষ কিন্তু বিটিভি দেখতে পারে, তাহলে ঠিক আছে, ডাক্তার সাহেবের পরামর্শ যেটা আছে, বিশ্ববিদ্যালয়ের বাচ্চারা কথা শুনে না, আর আরেকটা শুনে না হচ্ছে প্রাইমারি স্কুলের, ওরা না বুঝে, আরেকটা হলো বুঝে, ধরে নিলাম। তাহলে মাঝখানের যে জায়গাটা আছে সেখানে আমরা নিয়ন্ত্রণ রক্ষা করে খুলে দেই। আর ছোট বাচ্চাদের জন্য 42% মানুষকে রিচ করা যায় যেখানে একটা প্রচার মাধ্যম দিয়ে, এবং সরকারি প্রচার মাধ্যম, সেখানে শিক্ষকরা যদি অনলাইনে তাদের পরিশ্রমের কারণে একটু বাড়তি টাকা পায়, বা যারা চাকরি হারিয়েছে, মানে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে যারা, তাদেরকে দিয়েও যদি পড়ানোর চেষ্টা করা হয়, এভাবে যদি পরিকল্পনা করা হয়, তারা কিন্তু নিজেদের দুই কারণে, এক হচ্ছে কন্ট্রিবিউশন রাখার জন্য, আর একটা বাঁচার জন্য, ইনকামের জন্য এটা করতো, সেটা করেনি, ওই মাধ্যমটাকে ব্যবহারই করেনি, কিংবা মাথায় আসেনি হয়তোবা। দ্বিতীয়টা হচ্ছে যেটা আমি মনে করি যে এই যে সম্প্রসারিত গণটিকা, এইটা করা উচিত ছিল হচ্ছে যে প্রতিষ্ঠান, যে জায়গাটায় 5% বেশি সংক্রমণ হচ্ছে, ডাক্তার সাহেব যেটা বললেন, সেই জায়গাগুলো আইডেন্টিফাই করে যদি আরেকটু পরিকল্পিতভাবে আমরা, ধরা যাক ইউনিভার্সিটি লেভেলে আমরা কথা শুনবে না, এখানে ভ্যাকসিনেটেড যদি হয়ে যায়, প্রোটেকশনটা থাকে, তাহলে হবে কি, ছাত্র শিক্ষক উভয়ই ভ্যাকসিনেটেড হলেও প্রাণের ঝুঁকি থাকবে না। এই জায়গাগুলোতে এই টাকাগুলো ব্যবহার করা যেত। আর আরেকটি বিষয় আপনি চিন্তা করুন, সাংঘাতিক বৈশ্বিকভাবে সেই লড়াইয়ে বাংলাদেশ কি করবে জানি না, সিনোফার্ম সেটা নিয়ে আসা হচ্ছে। এখন একজন শিক্ষার্থী, উচ্চ শিক্ষার্থী যাবে, সিনোফার্ম আমেরিকা অ্যাকসেপ্ট করবে না, ব্রিটেন করবে না। তাহলে বিল্ড দ্য বেটার ওয়ার্ল্ড আর রোড অ্যান্ড বিল্ড অ্যান্ড রোড, এইসব ফাইটের মধ্যে দেখা যাচ্ছে যে একজন শিক্ষার্থী যেখানে আমরা উচ্চ শিক্ষার্থী যাবে, তখন তাকে সিনোফার্ম দিয়ে দিচ্ছি, বাধ্য করছি, এবং বললেও সুযোগ দেওয়া হচ্ছে না। এগুলো তো পরিকল্পনার ব্যাপার, এটা সম্পদ। কারণ বাংলাদেশের এফারখানি কিন্তু 250 তলা ভবন তৈরি করে পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে। তারপর ফিরোজ আলম এখন 350 তলা, প্রায় 1 কিলোমিটার উচ্চতার ভবন তৈরি করা যায়। ওনার পুস্তক সাংঘাতিকভাবে 10টা ভাষায় মুদ্রিত হয়েছে, এত পপুলার। তার মানে কি, আমাদের দেশে সম্ভাবনাময় মানুষ আছে, এবং যারা উচ্চশিক্ষায় যাবে, এটা শানিত হবে, দেশের সুনাম নিয়ে আসবে, তাদের ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে আমার একটা প্রস্তাব আমি করতে চাই এই সুযোগে। সেটা হচ্ছে যে ধরুন সিনোফার্ম দিল, তখন বললো যে ভিসা দেওয়া হবে না, কি করবে? সেই ক্ষেত্রে এই বিষয়গুলো তো, এগুলোই পরিকল্পনার ব্যাপার। এখানে এত শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার দরকার নেই। আপনি রেজিস্ট্রেশন করেছেন করিমগঞ্জ থেকে, আপনাকে সিনোফার্মে দিতে হবে, মডার্না ফাইজার পাবেন না। প্রয়োজন অনুযায়ী, গুরুত্ব অনুযায়ী পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর যেগুলো একবার হয়ে গেছে, যে এই যে সম্প্রসারিত গণটিকা, এইভাবে যেন আর হুট করে সিদ্ধান্ত নিয়ে তারও চেয়ে অতি দ্রুত সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসার চেষ্টা না করাই ভালো। ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাঁচানো উচিত। আমি ওই যে খান সাহেবের কথা বললাম, আলম সাহেবের কথা বললাম, এরা কিন্তু আমাদের ছোট ছোট শিক্ষার্থী ছিল। এবং আপনি ভাবুন, এই শিক্ষার্থীরাই আজ থেকে কয়েক বছর পর আমরা যারা বসে আছি এইসব জায়গায় থাকবে, সরকারের যারা নীতি নির্ধারক আজকে সিদ্ধান্ত নিচ্ছে সেখানে থাকবে, প্রফেসর আবদুল্লাহ হবে। জি, বুঝতে পেরেছেন তো? তখন ক্ষমা করবে না আমাদের অভিভাবকদেরকে, যে আপনারা আমাদেরকে এতটা অপরিকল্পিতভাবে পরিচালিত করেছেন, অথচ আপনাদের পিতা পিতামহরা কতটা যোগ্য যে আপনাদেরকে স্মরণ করছে সবাই, আপনারাও তাদের স্মরণ করছেন। আর আমাদের ধিক্কার দিচ্ছে হচ্ছে যাদের আমরা শাসন করব ভবিষ্যতে, যাদেরকে আমরা পরিচালনা করব। ফলে এই দায়টা কিন্তু আমাদেরই। আমাদের বাবা, আমাদের পূর্বপুরুষ যেমন আমরা ওদেরকে প্রশংসা করি, আমরা যদি দুর্নাম না চাই,
আমরা যদি সমালোচনায় পড়তে না চাই, সেই কারণে আত্মরক্ষার জন্যও সঠিক পদ্ধতিতে আসতে হবে। আর এইসব প্রতিষ্ঠানে যেটা বলে শেষ করি এখন, সেটা হচ্ছে আমাদের সন্তানরাই পড়বে। একটা প্রতিষ্ঠান যদি আপনি ভালো চালাতে না পারেন, যদি না আপনি বিদেশে পাঠিয়ে দেন আপনার সন্তানকে, আপনি যেই রাজনীতি করেন, আপনি যে ধর্মের অনুসারী হন, আপনাকেই করতে হবে। আর মাস্ক যদি না পড়েন, আর যে ডাক্তারবাবুরা যে জিনিসগুলো বলে মানতে, সেগুলো যদি শুধু পত্রিকার রিপোর্ট দেখে বিশ্বাস করেন, সমস্যা আছে। কারণ আপনি শ্মশানে যান আর কবরে যান, তাহলে বুঝতে পারবেন প্রকৃত মৃতের সংখ্যা কত। ফলে স্বাস্থ্যবিধি মানা যেমন দরকার, তেমনিভাবে সাহায্যও দরকার। প্রণোদনার কথাটা আসছে, প্রণোদনা পেয়েছে কোথায়? তৈরি পোশাক শিল্পে। আমি জানি না সেটা আমাদের তারা ফিড করাচ্ছে আমাদের অর্থনীতিকে, ধরলাম এটা বিশেষ একটা সোর্স। কিন্তু শিক্ষা খাতে প্রণোদনাটা কোথায় গেল? আসলে প্রণোদনাটা যদি থাকে শিক্ষা খাতে, তাহলে শিক্ষক শিক্ষার্থী সবই আসবে। কেন মাস্ক দিয়ে দিন না সবাইকে, একটা স্যানিটাইজার হাতে ধরিয়ে দিন। যাদেরকে প্রচুর প্রণোদনা দেওয়া হয়েছে তৈরি পোশাক শিল্পে, আপনারা তো একদিনের যদি ইনকাম একটা মাস্ক দিয়ে দেন, এবং প্রত্যেকটা শিক্ষার্থী স্কুলে ঢোকার সময় একটা মাস্ক দিয়ে দিলে, একটু সুখ দর্শন হলে, সেটা নারী শিক্ষার্থী পুরুষ শিক্ষার্থী সকলেই কিন্তু ওগুলো ব্যবহার করবে। অথবা কামরুল হাসান, আমরা একটু ইনভেস্ট করেন। আর একটা বিরতি নিব। দর্শক, নিটল টাটা এসএটিভি সংলাপে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসএটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। রুহিন হোসেন প্রিন্স, যেটি অধ্যাপক কামরুল হাসান উল্লেখ করলেন যে গণটিকা কার্যক্রম, এরই মধ্যে সরকার ঘোষণা করছে যে গণটিকা কার্যক্রম আর নয়, এখন রেজিস্ট্রেশন করেই নিতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে গণটিকা কার্যক্রম শুরু করে এটি কেন আর নয়, সেখান থেকে সরে আসতে হলো, বা টিকা প্রাপ্তির ক্ষেত্রে নিশ্চিত না করে গণটিকা কার্যক্রম পরিচালনা করা, বা সেখানে কি এই ব্যবস্থাপনার ক্ষেত্রে বা নীতি গ্রহণের ক্ষেত্রে কোনো দুর্বলতা ছিল কিনা? আচ্ছা দেখুন, আমি গণটিকা আপনি যে প্রশ্ন করেছেন ওইটা নিয়ে সামান্য কথা বললেই বোধহয় হয়ে যাবে, কিন্তু আমি শিক্ষা নিয়ে আলোচনার দুই একটা পয়েন্ট একটু যদি অনুমতি দেন আমি একটু কথা বলতে চাই। এইখানে যে আলোচনা আমরা করলাম তাতে আমার কাছে কি মনে হলো, তাহলে প্রথমে সিদ্ধান্ত নিতে আমি শিক্ষা প্রতিষ্ঠান খুলব, পরিষ্কার কথা। তাহলে এবার খুলতে গেলে আমার কি কি কাজ করতে হবে সেই জায়গাগুলো আমরা যাই। সেই জায়গা থেকে যদি শুরু করি, ধরুন এখানে আমাদের শ্রদ্ধাভাজন ডক্টর আবদুল্লাহ বললেন, খুবই কারেক্টলি বলেছেন আমার বিবেচনায়, যে বাচ্চারা তারা সেখান থেকে যখন আসবে, বাসা একটা ফ্যাক্টর। তাহলে ওইখানে আমি কি ভূমিকা নেব? ইউনিভার্সিটিগুলোতে এখনও যদি আমি একসাথে খোলার কথা আমরাও বলছি যে মোটেই কারেক্ট না, কারণ ওইখানে এখন গণরুম নানা ঘটনাবলী আছে, সেই জায়গায় আমরা কি করব? এটা ঠিকই যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী কম, আবার আমি জানি আপনি সুনামগঞ্জে যান, বহু জায়গায় আমি নাম বলতে পারি, নাম বলছি না, ইন্টারমিডিয়েট ক্লাস যে পরিমাণের ছাত্রছাত্রী আছে, তাহলে সেইখানে আমি ভাগ করব কিনা। আমি বলছি যে আগে হচ্ছে সিদ্ধান্ত নিলে কি কি করা সেই কাজ করা যাবে। এই ক্ষেত্রে আমি এই মন্তব্য করে এখানে শেষ করি। এই আলোচনা শুনতে মনে হচ্ছিল আমরা তো এই যে প্রথমে অনেক বাংলা শব্দ ইংরেজি করে ইংরেজি শিখাচ্ছি, তো এখন তাতে বলি যে কি আমাদের কি নিউ নর্মাল একটা জীবন নাকি করতে হবে। তা ভালো তো, আমরা ছাত্রছাত্রীদেরকে দীর্ঘ সময় যখন করতে হবে, আপনি যেভাবে বলেন খুবই কারেক্টলি বলেছেন যে কেন আমি একটু ভালো মাস্ক দেবো না, যে যাতে পড়তে সে স্বাচ্ছন্দ্য বোধ করে, ছাত্রছাত্রী সহ সব ধরনের, স্যানিটাইজারটা সে যাতে ভালো দেবো না কেন, সে যাতে করতে পারে, খুবই সম্ভব বাংলাদেশে, আমি এটা মনেই করি সম্ভব। তাইলে আমি ওই যে নিউ নর্মাল যদি করতেও চাই, তাহলে ওই জেনারেশন থেকে কিন্তু আমি করার কাজটা করতে পারি বলে মনে হয়। এবার আসি আপনি যেটা বলছেন, আমার এই ক্ষেত্রে পরিষ্কার বক্তব্য ভাই, গণটিকা বলতে আমি যেটা বুঝেছি, এটা আমার বুঝটা বলি, যে প্রথমে হচ্ছে যে আমাদের দেশের অনেকে টিকা নিতে উৎসাহী ছিল না, এটি একটি ব্যাপার। আরেকটা হচ্ছে আমাদের টিকা যদি থাকে আমরা দ্রুত দিতে চাই, এই বিবেচনা থেকে হয়তো এই ভূমিকাটা নেওয়া হয়েছে। হ্যাঁ, অপরিকল্পিত ছিল, অন্যগুলো ছিল, আমি সেই আলোচনা এখন প্রদান করতে চাচ্ছি না। কিন্তু আমি মনে করি যে টার্মিওলজি যেটা, আমি এই টার্মিওলজি রাখার পক্ষে বলছি যে হ্যাঁ গণটিকা কার্যক্রম, কিন্তু গণটিকা মোটেই অপরিকল্পিত। ওই ভাই যেটা বললেন, ধরুন আগে যখন করলাম, আমি উদাহরণ দিই, ঢাকা শহরে আমি যে অঞ্চলে থাকি, আপনি প্রথমে যে কমিউনিটি সেন্টার করলেন, যে ওইখানে ওই কমিউনিটি সেন্টারে দাঁড়ানোই যায় না, ওই দাঁড়ালে যদি 50-এর বেশি দাঁড়ায় তাহলে রাস্তায় চলে যায়, 100 জন হলে বাজারের মধ্যে ঢুকে যায়, তাহলে ওইখানে তো এটা আপনি পারবেন না। পরে কিছুদিন পরে একটু মাঠে নিয়ে যাওয়া হলো, কারেক্ট ছিল। আচ্ছা আপনি নিলেন 300 জন দেবেন, তাহলে আগে তো আমার যাদের ঝুঁকি বেশি তাকেই দিতে হবে, তাই গণটিকার ওই ঝুঁকিরা পড়বে। তাহলে যদি ওই ধরনের একটা স্বেচ্ছাপ্রতি টিম বা কোনো সরকারি টিমও থাকতো, তারা যদি বাছাই করে শুরুতে বলতে পারতো যাচ্ছে এই কজন আজকে আর বাকিগুলো নাই,
চলে যেতে পারতো মাইকে দিয়ে, কারণ এগুলো কিন্তু বাংলাদেশের অভ্যস্ততা আমাদের আছে। সুতরাং ওই পরিকল্পনার জায়গায় যেতে হবে। সেইখানে যে আমি যেটা মনে করি, এখানে যেমন একটা কথা আসলো যে আমরা মাসে যদি কি বলে 1 কোটি দিতে পারি 12 মাস, কিন্তু আমি জানি না, আমি এক্ষেত্রে খুবই অজ্ঞ মানুষ হিসাবে এটা বলতে চাই, আমাদের টিকার যে অভিজ্ঞতা, আমাদের স্বাস্থ্যবিদ এনারা বলেছেন যে প্রতিদিন 35 লাখ দিতে পারেন, প্রমাণ করছে 32 লাখ দিতে পারেন অন্য টিকার অভিজ্ঞতায় বলে। তাহলে কেন আমি অতদিন যাব? যদি আমি টিকাটা যথাযথভাবে পাই তাহলে সপ্তাহে কেন কোটি হবে না? কেন আমি ডিসেম্বরের মধ্যে, আমি যদি শব্দ বললাম, বাংলাদেশের অ্যাকচুয়ালি উৎপাদনের উপরে নির্ভর করছে। উৎপাদন না করলে বাইরের ভরসা যত বলেন এটা পাই না। বরঞ্চ এখানে ডক্টর আবদুল্লাহ আছেন, ওনার কাছে আমরা বরঞ্চ সুযোগ থাকলে শোনেন যে উনি উদ্যোগ নিচ্ছেন এবং অন্য জায়গায় যেটা আসছেন সেইটা আমরা যে কোনোভাবে করি। এটা তো আগস্ট মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আগামী 3 মাসের মধ্যে কেন এটা হবে না? হলে আমরা প্রতি সপ্তাহে কেন কোটি টাকা দিতে পারবো না? দিয়ে কেন অবশ্যই ডিসেম্বরের মধ্যে আমরা একটা পর্যায়ে আসবো কিনা? বরঞ্চ এখন চলবে, এই যে কথা আমাদের শিক্ষক বললেন যে বরঞ্চ কোন কোন হয়তো উপস্থিত মতে আমি একটা নিচ্ছি, কিন্তু আমার পরে ব্র্যান্ডগুলো চিন্তা করতে হবে, বা যদি বুস্টার ডোজের কথা বলা হয় তখন আমরা সেই জায়গায় কোনটা যাব, সেই জায়গায় আমাদের যাওয়ার কথা চিন্তা করতে হবে। সুতরাং এই কার্যক্রম আমি মনে করি এই যে দীর্ঘ সময়ের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিয়েই আমাদের গণটিকা কার্যক্রমকে অব্যাহত রাখতে হবে। আমি গণটিকা মিন্স আমার যে ব্যাখ্যা, আমি সেটা নিশ্চয়ই বলতে পেরেছি, আমি সেইটা মনে করি। এবং বাংলাদেশের টিকা উৎপাদনটা খুব জোরের সাথে করতে হবে। টিকা উৎপাদনটা যদি আমরা করতে পারি, এইটা আমরা করবো। আর শেষ কথা এখানে বলি, যে কথাটা ওরা বলছেন যে টিকার কথা বলছি, তাহলে আগের টিকাটা কি? বারবার একই কথা মনে করতে হবে। আবদুল্লাহ ভাই তো এই কথাই মনে করিয়ে দেন। আগের টিকা হচ্ছে আমার মাস্ক, হাত ধোয়া, দূরত্ব পালন করা। এইটাকে কেন আমি এখনো কমিউনিটিকে সম্পৃক্ত করতে পারলাম না বা করলাম না? কেন এটা নিয়ে আমার ওরিয়েন্টেশন কোর্স হচ্ছে না? কেন আমি এখনো পর্যন্ত একটা দোকান খোলার অনুমতি দিলাম, কিন্তু দোকানের ওই কর্মচারী কেন সে উনি করবে না? তাহলে কেন আমি বন্ধ করব না? আমি এই কেনগুলো বলছি যে আপনি যখন বলছেন এটাই টিকা, তাহলে সেই টিকা, একটা টিকা যেমন নিচ্ছি, এই টিকা তো বাধ্যতামূলক করতে হবে। নাহলে কেন হচ্ছে এটা না বলে আমি পারছি না, আমি দায়িত্ব নিয়ে কিন্তু কথাটা এখন বলছি। আমি দেখেছি চলাফেরার মধ্যে দু একজনকে যখন বলি কি বলে জানেন এখনো, আরে ভাই টিকা নিয়েছি, অসুবিধা নেই, আপনি কি করবেন? কারণ সে তো মনে করছে ওই যে কি বলে প্যারাসিটামল খাইলে ব্যথা কমে যায়, তার মাথায় এটা চলে গেছে। তাহলে প্রত্যেকটা মুহূর্তে তাকে তো এটা হ্যামারিং করতে হবে যে ওইটা কিন্তু না। যেমন আমি এটা অনিয়ারে কথাটা বলছি, আমি মনে করি মানুষকে জানার জন্যে। আমি ব্যক্তিগতভাবেই তো 2 ডোজ নেওয়ার 17 দিন পরে আমারই তো করোনা হয়েছিল, আমার তো হসপিটালে থাকতে হয়েছিল। তাহলে কে না বোঝে যে 2 ডোজ নিলেও তো হতে পারে, কিন্তু হয়তো আমার ইফেক্টটা কম হয়েছে অন্য জায়গায়, আমাদের ডাক্তার সাহেবরা যেটা বলেছেন। তার মানে সচেতনতা প্রতিদিন, এইটাকে কমিউনিটিকে ইনভলভ করতে হবে, এটাকে একটা সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। আর একই সাথে আমি মনে করি যে ওই বিবেচনায় যে আমি ঠিকই যে পার্ট বাই পার্ট কোনটা আগে অগ্রাধিকার নিশ্চিত করব, অগ্রাধিকার নিশ্চিত করে এটা গণটিকা কার্যক্রমের মধ্যেই আমাকে চলে যেতে হবে বলেই আমি মনে করি। আপনার কাছে আবার আসবো আমি, অথবা ডক্টর ইব্রাহিম আবদুল্লাহ, যেটি গণটিকা নিয়ে বলছিলেন। আসলে টিকার প্রাপ্তি আমাদের কতটা, সেটাই তো অনেক সময় ঠিক থাকে না। যেমন গণটিকা বলা হলেও এক কেন্দ্রে দেওয়া হয়েছে কিন্তু 200 কি 300 জন, আমরা অথচ দেখেছি 3000, 4000, 5000 মানুষের লাইন, দীর্ঘ লাইন। টিকা নিতে গিয়ে সারাদিন দাঁড়িয়ে থেকেছে, ভোগান্তিও বেড়েছে। সেই গণটিকা কার্যক্রমে আসলে সফলতাই বা কী আসবে? না, আসলে কথাটা খুব ইম্পর্ট্যান্ট। গণটিকার প্রপোজাল অনেকটা আমিও বিভিন্ন সময় কিন্তু বলছি, জিনিসটা কিন্তু ভালোই। গণটিকা মানে সবাই নেবে। এই যে নিবন্ধন করা, আমি বলছি এটা বাতিল করা হোক। অনেক যারা অশিক্ষিত লোক, গ্রামের লোক, এরা বুঝেও না, নিতে গিয়ে এই ঝামেলা দেখে মানে নিরুৎসাহিত হয়ে কিন্তু নেন, এরকম ঘটনা কিন্তু ঘটছে। সেজন্য আমি বলছি যে গ্রামে গ্রামে, মহল্লা মহল্লায়, পাড়ায় পাড়ায় গিয়ে কিন্তু এটা পরিকল্পনা তো লাগবে। এটা তো নির্ভর করে আপনার প্রাপ্যতার উপরে। অ্যান্ড গণটিকা ঘোষণা করলেন টিকা আছে 300, মাইক দিয়ে তো ঘোষণার কোনো দরকার ছিল না, কিন্তু পরিকল্পনা দরকার, অগ্রাধিকার ভিত্তিতে কাদের দেওয়া হবে। 300 টিকা সেন্টারে দিছে, লোক আসছে 3000 বা 5000, তাহলে কি হবে? ঠেলাঠেলি করে আমরা তো মিডিয়াতে দেখছি, যে লম্বা লাইন, তার সামনে ডাইনে পিছনে কোনো স্বাস্থ্যবিধির কোনো মালাই নাই। এবং এই যে এই টিকা আমি তো বলছি ভিন্ন সময় গণ টিকা নিতে আসে, গণহারে বোধহয় করোনারও ছড়ায় দিচ্ছে, যেভাবে মানুষ ঠেলাঠেলি করে নিচ্ছে। এমন হয়েছে যে রাতে নাকি ভোর 5টা 6টায় এসে লোকজন লাইনে দাঁড়াইছে, কেনা বেচাও কিন্তু হয়েছে। এই যে মানে পরিকল্পনাটা যে সুন্দরভাবে হয় নাই, যার জন্য কিন্তু এই অবস্থাটা হয়েছে। মিডিয়াতে তো আমি দেখছি গণটিকা নিতে আসে গণভোগান্তি, গণ অসন্তোষ, এরকম গণক্ষোভ, কেউ তো বলছে গণবিক্ষোভটা যে হয় না, এটাই তো বেশি। আসলে এটা কিন্তু আমাদের পরিকল্পনার অভাবের জন্য এটা হয়েছে। এটা বিভিন্ন সময় আমরা একটা বলছি অগ্রাধিকার ভিত্তিতে প্রায়োরিটি কার আগে দেওয়া থাকে, এইভাবে যদি আমরা লিস্ট করে দিতে পারতাম, তাহলে কিন্তু জনগণের কিন্তু ভোগান্তি হতো না, কষ্ট করতো না, লম্বা লাইনও দাঁড়া। বারবার বলছি কাদের আগে দিতে হবে।
যেমন বিভিন্ন সময় টিকা কাদের জন্য বলছে, যেমন শুরুতে আমরা বলতাম যারা বয়স্ক লোক, যারা কোমরবিডিটি আছে, বিভিন্ন রোগে ভোগে, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, কিডনি লিভারের রোগী, হার্টের রোগী, এই ধরনের, তাদের কিন্তু সংক্রমণের ঝুঁকিটা বেশি এবং তাদের সংক্রমণ হলে কিন্তু মৃত্যুর ঝুঁকিটাও বেশি। সুতরাং এইভাবে পরিকল্পনা করে যাদের যেমন ফ্রন্টলাইন ফাইটার তাদের আগে দেওয়া উচিত, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী যারা, ইভেন আমি তো বলতাম যে যারা নিরাপত্তা কর্মী, পুলিশ, র্যাব, বিজেপি, তারাও কিন্তু ফ্রন্টলাইন ফাইটার। ইভেন যারা সাংবাদিক ভাই বিভিন্ন মিডিয়াতে কাজ করেন, অনলাইন বলেন, প্রিন্ট মিডিয়া যাই বলেন, বা টেলিভিশনে কাজ করেন, তারা কিন্তু বিভিন্ন জায়গায় যায়, সংবাদ কালেক্ট করে, আবার জনগণকে বোঝানোর জন্য, তাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর জন্য তারা দিনরাত পরিশ্রম, তাদের তো ফ্যামিলি আছে, পরিশ্রম করে, তারাও কিন্তু ফ্রন্টলাইন ফাইটার। এরকম যদি একটা লিস্ট করে অগ্রাধিকার দেওয়া যেত, তাহলে কিন্তু এই ঝামেলাটা আসলে হতো না, এবং দিতে হবে আমাদের হবে। তারপরে আমাদের মনে রাখতে হবে এটা তো নির্ভর করে আমাদের প্রাপ্তির উপর। টিকা তো প্রাপ্তি তো অত ইজি না, কারণ টিকা নিয়ে তো ঝামেলা আছেই, যে রাজনীতিও চলছে, বাণিজ্যও চলছে, ডিপ্লোমেসিও চলছে, যার কূটনীতি যাই বলে, এগুলো তো, এটা শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতে কিন্তু চলছে, এটা তো সত্য। তো এখন আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, প্রাপ্যতার উপর নির্ভর করবে। এইভাবে আমাদের পরিকল্পনা যেন সুন্দর হয়, কাকে আগে দেব, এই যে যদি আমরা প্ল্যান করে দেই, তাহলে কিন্তু এই ঝামেলাটা কম হবে। আর যে কথাটা ভাইজারে বললেন যে এটা টিকা এই অন্যের উপরে আমরা ডিপেন্ডেন্সি নির্ভরশীল না হয়ে যত দ্রুততম সময় আমাদের দেশে টিকা তৈরি করা দরকার, করা উচিত, তার বাস্তবসম্মত পদক্ষেপ যদি আমরা নিতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজটা কিন্তু মানে আরও সুন্দরভাবে, সুষ্ঠুভাবে। কারণ যদি আমরা এই দেশে তৈরি করতে না পারি, বাইরের যে হঠাৎ করে, যেমন ইন্ডিয়াতে একটা চুক্তি ছিল ওই সিরাম ইনস্টিটিউটের সঙ্গে, হঠাৎ করে তাদের সংক্রমণ এত বেড়ে গেল যে ওরা তখন বাধ্য হয়েছে রপ্তানি বন্ধ করে। এই যে আমরা ঝুঁকির মধ্যে পড়ে গেলাম। সেজন্য আমরা যদি এই দেশের টিকাটা তৈরি করতে পারি, আমরা এমন হতে পারি যে আমরা প্রচুর টিকা তৈরি করবো, আমাদের দেশের চাহিদা মিটে প্রয়োজনে আমরাই বাইরে রপ্তানি করবো। এমনকি গরিবদের যেগুলো আছে, অন্য যারা টিকা পায় না এখনও, তাদেরকে হয়তো আমরা সাহায্য সহযোগিতাও করতে পারবো। সেজন্য আমি মনে করি এখন থেকে আমাদের কিন্তু অবকাঠামো আছে, আমাদের কিন্তু ইনফ্রাস্ট্রাকচার যা আছে, টিকা তৈরির যা দরকার, আমাদের সক্ষমতা কিন্তু রয়ে গেছে। আমি মনে করি দেশের টিকা তৈরির ব্যবস্থা নেওয়া উচিত যত তাড়াতাড়ি সম্ভব। তাহলে এই টিকার প্রাপ্তির ঝুঁকিটা কিন্তু আমরা কমাতে পারবো বলে আমার মনে হচ্ছে আর কি, কমানো উচিত। ডাক্তার এবিএম আব্দুল্লাহ, আপনার কাছে আবার আসবো আমি। আমার সঙ্গে থাকবেন অধ্যাপক ডাক্তার মুজাহিরুল হক। যেটি আব্দুল্লাহ স্যার বলছিলেন যে আমাদের নিজেদেরকেই সক্ষমতা অর্জন করতে হবে, টিকা উৎপাদনের পথে যেতে হবে, কারণ টিকার প্রাপ্তি নিশ্চিত না করে এ ধরনের টিকা, বড় পরিসরে টিকা কার্যক্রম, বিশেষ করে গণটিকা কার্যক্রম যেটি ছিল, সেখান থেকে সরকারকে সরে আসতে হয়েছে। আসলে প্রাপ্তির নিশ্চয়তা কি? ধন্যবাদ আপনাকে। আমরা গণটিকা কার্যক্রমটা শুরু করেছিলাম এবং এই গণটিকা কার্যক্রমটার প্রয়োজন আছে এবং এটা করতেই হবে। দুদিন আগে করি আর দুদিন পরেই করি। তবে আমাদের একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের জানতে হবে যে গণটিকা কার্যক্রমটাকে সফল করতে হলে বা সেই লক্ষ্যটা অর্জন করতে হলে আমাদের কৌশলগত পরিকল্পনাটা কি। আমি বারবার একটা কথা বলি, আমি কি করতে চাই এবং সেটা করতে গেলে আমার কি লাগবে এবং কতদিনে আমি সেই কাজটা করতে চাই। তিনটে জিনিস একটা পরিকল্পনার অংশ। আমি গণটিকার মাধ্যমে কি লক্ষ্য অর্জন করতে চাই? আমি গণটিকার মাধ্যমে একটা লক্ষ্যই অর্জন করতে চাই যে বাংলাদেশ হার্ড ইমিউনিটি অ্যাচিভ করবে। তাহলে হার্ড ইমিউনিটি অ্যাচিভ করার জন্য, এই লক্ষ্যটা অর্জন করার জন্য গণটিকা একটা কার্যক্রম, অন্য কার্যক্রম তো থাকবেই। সুতরাং গণটিকা কার্যক্রমে আমার কি কি দরকার? প্রথম কথা হলো সারা দেশব্যাপী গণটিকা কার্যক্রমের যে ব্যবস্থাপনাটাকে আগে ঠিক করতে হবে। প্রফেসর আব্দুল্লাহ সাহেব যেমন বললেন, অগ্রাধিকার ঠিক করতে হবে, পরে কারা পাবে, পরে কারা পাবে। এইটা হলো ওই ব্যবস্থাপনারই একটা অংশ। যে আমি গণটিকা শুরু করব, তাহলে আমাকে প্রথমে টিকাটা আগে আমার প্রাপ্যতাটা, যে আমি এই গণটিকা দিচ্ছি কতজনকে, 12.5 কোটি লোককে বা 13 কোটি লোককে, তাহলে 13 কোটি লোকের 26 কোটি ডোজ টিকা আমার কতদিনের মধ্যে আমি পাচ্ছি এবং আমার কাছে অ্যাভেলেবল হচ্ছে, যাতে আমি গণটিকা কার্যক্রম শুরু করলে এইটা যাতে মাঝপথে থেমে না যায়। এই পরিকল্পনাটা সঠিকভাবে না করে আমি গণটিকা কার্যক্রম শুরু করেছিলাম এবং ব্যর্থ হয়েছি, বন্ধ করে দিতে হয়েছে, এখন আবার নতুন করে শুরু করতে যাচ্ছি। এই যে অব্যবস্থাপনা বা পরিকল্পনায় অপক্কতা আমি বলবো, এটাকে বাংলাদেশ 50 বছর হয়ে গেছে স্বাধীন হয়েছে আমরা, এবং আজকেও যদি আমাদের এই ছোট্ট একটা পরিকল্পনা, এই টিকার একটা গণটিকার একটা পরিকল্পনা করতে যদি এতটাই বেগ পেতে হয়, তাহলে আমাদেরকে আবার নিজেদেরকে নিজের মূল্যায়ন করতে হবে যে আমরা সক্ষমতা অর্জন করতে পেরেছি কিনা
স্বাস্থ্য মন্ত্রণালয় সক্ষমতা অর্জন করতে পেরেছে কিনা, মন্ত্রণালয়ের যা যা কাজ আছে সেই কাজগুলি সঠিকভাবে সঠিক সময়ে করতে পারে কিনা। আমরা লক্ষ্য করেছি কি এই বছরই, এই মাত্র দুদিন আগেই আপনারা টেলিভিশনেও দেখিয়েছেন, পত্রিকায় পড়েছি আমরা, হাজার হাজার কোটি টাকা আমরা খরচ করতে পারি না স্বাস্থ্য মন্ত্রণালয়। এই যে দক্ষতার অভাব, একটা টাকা আছে খরচ করতে পারছি না, অথচ আজকে এই নাই ওই নাই এইটা এই জিনিসটা কিন্তু প্রতিটি জায়গায় হাসপাতালে মানুষ দেখছে, এটা জনগণ জানছে আপনাদের মিডিয়ার মাধ্যমে। সুতরাং আজকে প্রথম যেই কাজটা করা উচিত আমি মনে করি, গণটিকা আমাদের দিতে হবে, তবে সেইটার ব্যবস্থাপনার জন্য সঠিক একটা প্রস্তুতি যাতে নেওয়া হয়, এবং প্রস্তুতি নেওয়ার পরে ব্যবস্থাপনা যেটা করব আমরা সেইটা যাতে সঠিকভাবে করা হয়, যাতে কোনো এইবার যে জনদুর্ভোগ মানুষকে পোহাতে হচ্ছে, এই রাতে গিয়ে লাইন ধরা বলেন, মারামারি বলেন, তারপরে বলেন যে অপ্রাপ্তির যে তাদের মধ্যে যে নিরাশ হওয়ার বিষয়টা, ভোগান্তির বিষয়টা, এই জিনিসগুলি যাতে আগামীতে না হয়। কেন মানুষ ভোগান্তিতে ভুগবে? আপনি সুশৃঙ্খল ভাবেই তো টিকাটা দিতে পারেন, এবং সেই টিকাটা আপনি দিচ্ছেন গ্রাম পর্যায়ে, আরো সহজ। আমি বলেছি প্রতিটি ওয়ার্ডে 6,000 লোক থাকে, আপনি এই 6,000 লোকের মধ্যে যাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেবেন সেটা ঠিক করে ফেলেন, তারপরে আপনি টিকা দেওয়া শুরু করেন। দেখবেন ওই গ্রামের ভলান্টিয়াররা যারা আছে, আবার যারা ইউনিয়ন পরিষদের মেম্বাররা আছেন, তারাই তাদের এলাকার লোকজনকে সেই অগ্রাধিকার যদি ঠিক থাকে, ভোটার লিস্ট ধরে ধরে নিয়ে যে টিকা নিয়ে আসতে পারে, বলবেন আজকে আপনার টিকা আছে, কালকে আপনার, এইরকম বলে দিয়ে সুন্দরভাবে কিন্তু এই কাজটা করা যায়। কিন্তু আমরা সুপরিকল্পিতভাবে গণটিকাটা দেব কিনা বাংলাদেশের জনগণকে, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কার, দায়বদ্ধ কে? আমি মাঝে মধ্যে এমন কিছু জিনিস দেখি যেখানে আমি কাউকে দায়বদ্ধ করতে পারি না। যেমন এই যে গণটিকা দিতে গিয়ে বিশৃঙ্খলা হলো, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে কাকে দায়বদ্ধ করব, কাকে দায়ী করব? আমি তো কাকে দায়ী করতে পারছি না যে উনি এইটার জন্য দায়ী। স্বাস্থ্যমন্ত্রীকে দায়ী করব, নাকি উপরের কাউকে দায়ী করব, নাকি আমাদের যে স্বাস্থ্য মহাপরিচালককে দায়ী করব? কাকে দায়ী করবেন আপনি? নাকি যারা কমিটিতে আছে তাকে দায়ী করবেন? কমিটিতে কেউ দায়ী করা যায় না। সুতরাং আমার মনে হয় সিভিল সার্জন বা উপজেলা হেলথ এন্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার এই ধরনের কোনো এক ব্যক্তিকে দায়িত্ব দিন এবং দায়বদ্ধ করুন যে তার দায়িত্ব হবে তার উপজেলায়, বা সিভিল সার্জনের দায়িত্ব হবে তার জেলায়, তিনি কিভাবে ব্যবস্থাপনা ঠিক করে গণটিকার ব্যবস্থা করবেন। সুতরাং ডিসেন্ট্রালাইজ করেন, সেন্ট্রালাইজ ঢাকা হতে সমস্ত টিকা নিয়ন্ত্রণ করবেন, এইটা অবাস্তব একটা বিষয়, এটা না করাই। আমরা আরেকটা বিরতি নিব, সিদ্ধান্ত অবশ্যই সফল হবে। আমরা আরেকটা বিরতি নিব, বিরতির পর আবার আসবো, আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, নিটল টাটা এসএটিভি সংলাপে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসএটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক কামরুল হাসান, যেটি ডাক্তার মোজাহিরুল্লাহ উল্লেখ করলেন যে দায়িত্ব কার বা কাকে দায়বদ্ধ করব, বিশেষ করে গণটিকা কার্যক্রমের কথা, আমি এই প্রসঙ্গটা এনেছি এজন্য যে বলা হচ্ছে যে টিকা দিয়ে যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হয় বা খোলা লাগে, সেরকম যদি ব্যবস্থা নেওয়া হয়, সেক্ষেত্রেও কি গণটিকা কার্যক্রমের মতো এ ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে কিনা, সেখানে আসলে কি প্রস্তুতি দরকার সেটি আমাদের আছে কিনা? এই কাজটি আসলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান, বিশেষ করে প্রশাসনের সাথে যদি সমন্বয় করে কাজটা করা যায়, যেমন তাদের শিক্ষার্থী কতজন আছেন, শিক্ষক কারা আছেন, কারা অফিসে ইনভলভ থাকবেন, তারা টিকা দিয়েছেন কিনা, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি এরকম একটা রিপোর্ট নেওয়া যায়, অনেকেই কাভার করেছে অন দেয়ার ওন, এটা সবার কিন্তু লাগবে এরকম না, অনেক শিক্ষার্থীও দিয়ে দিয়েছে, ফলে একটা শিক্ষা প্রতিষ্ঠানে হয়তো 70% বাকি আছে, তাহলে ঠিক সেই জায়গায় সেটা করা যেতে পারে। অবশ্যই এটা সমন্বয়ের দায়িত্ব হচ্ছে সরকারের, এবং পরামর্শক যারা তারা একটু সঠিক পরামর্শ দিচ্ছেন এটা বুঝতে পারে, কিন্তু প্রান্তে পৌঁছায় না। এটার কারণ হচ্ছে এরকম, ধরুন অনেকগুলো হাসপাতাল আছে, অন্তত 16টি হাসপাতাল আছে যেখানে 28টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোভিড ট্রিটমেন্টের যন্ত্রপাতি বাক্সবন্দি। কারণ কি? কবে ব্যবহার করা হবে? এবং এগুলো হচ্ছে বিভাগীয় পর্যায়ের হাসপাতালগুলোতে, থানায়, জেলা পর্যায়ে। তো তাহলে কি এটা ডাক্তার সাহেবরা সিদ্ধান্ত নিতে পারছেন না ডিসি সাহেবদের জন্য, নাকি ডিসি সাহেবরা সিদ্ধান্ত নিতে পারছেন না সচিব সাহেবদের জন্য, নাকি সচিব সাহেবরা সিদ্ধান্ত পাচ্ছে না
ডক্টর আবদুল্লাদের কাছ থেকে, বা ওই যে কমিটি, আমি ওনাকে বললাম যে কারণ ওনার কথা আমি মানি, আমি আশা করি সবাই মানবে, আমাদের প্রিয় মানুষ, আমরা রিলাই করি, এরকম অনেকেই আছেন। বিষয়টা হচ্ছে আন্তরিকতার, যদি আমরা ওইটা করি তাহলে এটা হবে। আর আরেকটা বিষয় আমি যুক্ত করি ওনার কথার সাথে, সেটা হচ্ছে আসলে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে ডিসেম্বরে, লাস্ট 6 ডিসেম্বরে তারা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস যেটা, সেটা ওয়েভারের জন্য একটা ক্যাম্পেইন শুরু করেছে। এবং এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ওয়ার্ল্ড বিগ ফার্মা যেগুলো, তাদের কাজ হচ্ছে, এটা হচ্ছে বিজনেস ফর দ্যাম। এটা আসলে এই সে প্যান্ডামিক তাদের কাছে বিষয় না, তাদের আসলে অনেক রুগী আছে, আগে ছিল লোকাল, এখন হচ্ছে গ্লোবাল। সো হার্ড ইমিউনিটি গ্লোবালি অ্যাচিভ যদি করতে হয়, এটা হচ্ছে এক রাস্তা। আর পৃথিবীতে এই প্যান্ডামিকে সবচেয়ে বেশি ইনকাম করা হচ্ছে আরেক রাস্তা। এবং সেই জন্য দেখা যায় যে বাইডেন এবং হ্যারিসের অ্যাডমিনিস্ট্রেশন এই ধরনের একটা ক্যাম্পেইনকে সাপোর্ট করার পরেও, যেটা আনবিলিভেবল, তারপরেও কিন্তু ফার্মাগুলো ব্যাপকভাবে যুক্তি দিচ্ছে যে অসুবিধা আছে, এতে করে ফ্রি মার্কেট ইকোনমির যে সিস্টেম, এটার সাথে কনফ্লিক্ট করবে, ইনফ্রাস্ট্রাকচার নেই, অথচ আমাদের ডাক্তার সাহেব বললো যে আমাদের ক্ষমতা আছে। ফলে হচ্ছে কি, বৈশ্বিকভাবে একটা সমস্যা তো আছেই। দোষ কার আপনি বললেন তো, দোষ আসলে শেষ পর্যন্ত প্রভুরই। এবং আমরা সকলে মিলেই দোষী প্যান্ডামিকে এখন। তবে আমরা নিজেরা সুরক্ষার জন্য যেটুকু দরকার, বাবা মায়ের পাশে যদি সন্তানরা থাকে, যত বড় দুর্ভোগী হোক, তার মায়ের আঁচলের ভিতরে যদি না থাকে, মরে যাক আঁচলের ভিতরে থেকে, অভিভাবক যেন ধাক্কা দিয়ে বাঘের মুখে না দেয়, সেটা অভিভাবক না। সেই কাজটি করা উচিত, যেটা করা হচ্ছে না, হয়তো ইচ্ছায় অথবা অজ্ঞতার কারণে। আলোচনায় যদি কিছুটা উন্নতি হয়, সফল হবে আজকের আলোচনা। কামরুল হাসান, আমাদের হাতে সময় কম, আলোচনা শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রুহিন হোসেন প্রিন্স, যেটি আমরা আলোচনা করছিলাম যে করোনা পরিস্থিতি কি আমাদের অনুকূলে না প্রতিকূলে, আমরা শিক্ষা প্রতিষ্ঠান শীঘ্রই খুলতে যাচ্ছি, কিন্তু রোডম্যাপ ঘোষণা হয়নি বা বলা হয়নি যে এই দিনে খুলব। আমি প্রসঙ্গটা টেনেছি এজন্য যে গণটিকা কার্যক্রম থেকে যেহেতু আমরা সরে এসেছি, আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টিকা দিয়ে প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে যদি সেরকম কোনো সিদ্ধান্ত হয়, সেটি সাথে বাস্তবতার সেই প্রস্তুতি আমাদের আছে কিনা বা মিল আছে কিনা, আমরা না, আমার মনে হয় আমাদের আলোচনার মধ্যে আসলো যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হবে। তাহলে খুলতে গেলে, খুলতে হবে বললে আবার কালকেই সব হুড় করে খুলে দিলাম সেটা নয়, ওইখানে আমাদের পরিকল্পিতভাবে করতে হবে। তো পরিকল্পনার যদি বলেন, এখানে আলোচনাগুলো আসলে আমি 2-3টা দিক দেখেন। একটা তো টিকা আসলো, তার আগে আছে প্রথমত স্বাস্থ্যবিধি মানা এবং বাস্তব অবস্থা কি। তা যদি একটা জায়গায় না হয়, আপনি পর্যায়ক্রমে ক্লাস করবেন কি করবেন না, সেটা একটা। আর টিকা দেওয়ার ব্যাপারে আসলো যে পরিকল্পনার বিষয়, যদিও টিকাটা পরিকল্পনার সাথে জড়িত হচ্ছে, বারবার যেটা বলা হচ্ছে তার প্রাপ্যতার বিষয়টা, এবং প্রাপ্যতাটা নির্ভর করবে যত কথাই বলি না কেন আমাদের দেশের উৎপাদনের উপরে। যদি ইতিমধ্যে শুনলাম যে একটা চীনা কোম্পানির সাথে আমাদের দেশের একটা চুক্তি হয়েছে, সেটা করবেন। তারপর আমাদের ডক্টর আবদুল্লাহ, উনি একটা বিশেষ উদ্যোগ নিয়েছেন, সেটা যদি বাংলাদেশে করা যায় তাহলে সেটা আমাদের জন্য অনেক ভালো খবর। আরও যদি সুযোগ থাকে সেই এক কাজ। সুতরাং এই কাজগুলো এগিয়ে যাওয়াটা দরকার বলে আমাদের কাছে মনে হয়, এটা একটা প্রথম কাজ। কিন্তু আপনি যেটা বলছেন যে, সেটা আমি পরে সর্বশেষ এই যে মেজর ভাইয়ের ওই কথাটাকে আমি একটু গুরুত্ব দিয়ে বলছি। তাহলে আমরা খোলার ডিসিশন নিলে এবার এই পরিকল্পনাটা ছেড়ে দিন। আমরা কথার কথা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা পরিকল্পনা দিক, ওনারা কি মনে করেন, যে উনি কথাটা তুললেন যে কত পার্সেন্ট নেওয়া হয়েছে, নেক্সট কি করা যায়। আমি জাস্ট অফ অ্যান্ড উদাহরণ একটা বললাম আর কি। অর্থাৎ যে ডিসেন্ট্রালাইজেশনের কথা বলা হলো আমাদের বিভিন্ন উপজেলা এবং অন্য জায়গায়, আমরা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা স্থানীয় ওইখানে যে শিক্ষা কর্মকর্তা বা ওই জায়গাগুলো করতে পারি, এইটা একটা দরকার বলে মনে হয়। আমার আলোচনা একটা জিনিস মনে হচ্ছিল বলে আমি এটা বলি, আমার কাছে মনে হয় এটা একটু ভেবে দেখতে পারেন যে আমাদের মাথায় আগে তো বিভিন্ন এলাকা হইতে এখন একটা সেন্ট্রালাইজ ধারণা দাঁড়িয়ে গেছে। অভিন্ন পরীক্ষা অভিন্ন জায়গায়, অনেক সময় এরকম ভাবছি কিনা যে ওই জায়গায় খুললাম, ওইটা যদি একটু পড়ে আগায় যায় আমরা পিছাই যাব কিনা, এরকমের। তো এই জায়গাগুলোও তো যদি আমরা যেহেতু একটা দীর্ঘ সময় অতিক্রম করব, আমরা একেবারে জ্ঞানের ধারা থেকে কেন পিছিয়ে সবাইকে রাখবো। এখানে সার্টিফিকেটটা দেওয়ার সময় না হয় সেটা নানা ধরনের বুদ্ধি করা যাবে, কিন্তু তার আগে অন্ততপক্ষে আপনি একটা ডিসেন্ট্রালাইজেশনের মধ্য দিয়ে একটা প্ল্যান করে নিয়ে আসি, যে প্ল্যান আমার দেশের প্রাপ্যতা অনুযায়ী যতটুকু সম্ভব সেই আমি শিক্ষা প্রতিষ্ঠান। সময় কম, আমাদের আলোচনা শেষ করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডাক্তার এবিএম আবদুল্লাহ, যেটি রুহিন হোসেন প্রিন্স উল্লেখ করেছেন যে একটি সুখবর, আসলে আমরা বাংলাদেশের মানুষ করোনার এই সময়, করোনা ভ্যাকসিনের ক্ষেত্রে কি ধরনের বা সুখবর আছে, যে আমরা নিজের উৎপাদন করব নাকি আমরা, আমাদের তো হোপলেস হলে তো চলবে না। প্রথম কথা হলো যে এই করোনা কবে যাবে আমরা তো জানিও না আসলে।
এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তো বলছে যে এটা কোনোদিন যাবেও না হয়তো বা, এবং এমনও হতে পারে যে এই করোনার সঙ্গে মানে সামঞ্জস্য রেখে হয়তো আমাদের বাঁচতে হবে, এরকমও হতে পারে। সুতরাং আমাদের জীবন জীবিকা দুটোর সঙ্গে, জীবনের জন্য আবার জীবিকাও দরকার, দুটোর সঙ্গে সামঞ্জস্য রেখেও তো চলতে হবে। তারপর চেয়েও জনগণের জন্য সেটা জরুরি। বারবার যেটা জনগণকে আমরা বারবার বলি, অথবা জনগণকে আমি দোষও দিতে চাচ্ছি না, জনগণ তার দায়িত্ব পালন করবে, তাকে বুঝতে হবে তার সুরক্ষা, তার নিরাপত্তা কিন্তু নিজের কাছে, এবং তার নিরাপত্তা শুধু নিজের জনতা, নিজে, তার ফ্যামিলি, বাপ মা, দেশ, পাড়া প্রতি সবার জন্যই তো তার দরকার। তার ব্যাপারে তাকে সচেতন হইতেই হবে। আবার জনগণ সচেতন হওয়ার জন্য প্রশাসনের কিন্তু দায়িত্ব রয়ে গেছে। যারা যেমন স্বাস্থ্যবিধি মানে না, মাস্ক পরে না, হাত ধোয়ার চর্চা নাই, তাতে যাতে এগুলো মানাতে বাধ্য করা হয়, তার জন্য কিন্তু প্রশাসনকেও একটু উদ্যোগ নিতে হবে। শুধু জনগণকে দোষ দেবো এটাও ঠিক না, প্রশাসন, জনগণ সবাইকে সম্পৃক্ত করে। এবং আরেকটা কথা আমি আগেও বলছি যে আমি মনে করি জনসম্পৃক্ততা বাড়াতেই হবে। জনসম্পৃক্ত বাড়ানোর জন্য আমি মনে করি যে গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, পাড়ায় প্রত্যেকটা জায়গায় ভালো করে কমিটি করতে পারে। সেখানে সব ধরনের গণ্যমান্য লোকরা থাকবে, ছাত্র, শিক্ষক, যুবক, জনতার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইমাম সাহেব রাখতে পারেন, পাড়ায় পাড়ায় মহল্লায় মেম্বার, চেয়ারম্যান যারা আছেন, এমপি মহোদয় যারা আছেন, সবাইকে যদি সম্পৃক্ত করে জনের মধ্যে যদি প্রচারণা বাড়ানো যায়, সচেতনতার লক্ষ্য নিয়ে কাজ করা যায়, তাহলে জনগণ যেমন সচেতন হবে, জনসম্পৃক্ততা বাড়বে, আমাদের যে টার্গেট এটা কিন্তু আমরা ফুলফিল করতে পারবো। টিকার কথা যেটা বললেন, হ্যাঁ টিকা তো এটা আসলে প্রাপ্যতার পক্ষে এটাও সত্য, কিন্তু আমি মনে করি যে আমাদের দেশে টিকা তৈরির ব্যবস্থা নিতেই হবে। তা না হলে এটা আমরা অন্যের উপরে ডিপেন্ডেন্সি থেকে কিন্তু বা নির্ভরশীল হয়ে তাহলে টিকা কিন্তু কার্যক্রম কখন ওরা বন্ধ করে দিলে আবার কিন্তু আমরা বিপর্যয়ে পড়ে যাব। সুতরাং এটা তৈরি করতে হবে। আর আমরা কিছু কিছু উদ্যোগ নিচ্ছি, এখন সেটা সাকসেসের মুখ ভবিষ্যতে দেখা যাবে, কিন্তু আমাদের তো কাজ করে যেতে তো হবে, চেষ্টা তো চালিয়ে যেতেই হবে। সুতরাং জনগণের জন্য আবার বলবো, তার বাঁচার, এই করোনা থেকে বাঁচার দুটোই রাস্তা, এটা স্বাস্থ্যবিধি মানা এবং কার্যকরী এটা টিকা নেওয়া। আরেকটা কথা বলি আমি শেষের দিকে, আমরা তো দুর্যোগের মধ্যে পার করছি। এই যে করোনা আরেক অত্যাচার কিন্তু শুরু হয়ে গেছে ডেঙ্গু, তাই তো? ডেঙ্গুটাও করোনা কমছে, ডেঙ্গু বাড়ছে, তাই তো? তবে একটা কথা মনে রাখতে হবে, ডেঙ্গুর কিন্তু সূত্র আমরা চিনি, এটা কিন্তু ওই যে এডিস মশা দৃশ্যমান। সুতরাং যদি এডিস মশার আমরা যদি এর যদি কন্ট্রোল করতে পারি, তার প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংস করতে পারি, এডিস মশা থেকে কামড় খাওয়ার থেকে বাঁচা থেকে যদি নিজেকে বাঁচাতে পারি, তাহলে এডিস মশা, এই যে ডেঙ্গু, এটা কিন্তু নিয়ন্ত্রণ কোনো কঠিন ব্যাপার না, যেহেতু শত্রু চিনি আমরা, দৃশ্যমান। আর করোনা তো অদৃশ্য শত্রু, দেখা যায় না, আমরা ফাইট করেই চলছে আর কি। সেটা থেকে বাঁচার দুটোই রাস্তা, স্বাস্থ্যবিধি মানতে হবে, টিকা নিতে হবে। এইটাই হলো আমাদের মূল মন্ত্র। এইভাবে আমাদের চলতে হবে। সময় কম, আলোচনা শেষ করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মুজাহিরুল হক স্যার। আমরা আলোচনা শেষ করব, শেষ দিকে চলে এসেছি আমরা, একদম শেষ দিকেই যদি একটি প্রশ্ন আপনাকে করি, যে টিকা প্রাপ্তির ক্ষেত্রে আসলে সরকারকে সবচেয়ে বেশি কোন দিকে মনোযোগ দেওয়া উচিত? সেটি কি নিজস্ব ব্যবস্থাপনা উৎপাদনের দিকে, নাকি বৈশ্বিকভাবে টিকা কিনে নিয়ে এসে টিকা দেওয়ার ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে। আমি মনে করি, বিশ্বাসও করি, বাংলাদেশ একটা ঐতিহ্যবাহী টিকা উৎপাদনকারী দেশ ছিল। আবারও বলি, বাংলাদেশ একটি ঐতিহ্যবাহী, এশিয়ার মধ্যে টিকা প্রস্তুতকারী একটি দেশ ছিল। সুতরাং আমি মনে করি যে এইটা টিকা উৎপাদনের কোনো বিকল্প নাই। কারণ আজকে এই টিকা না, পরবর্তীতে অন্য টিকারও প্রয়োজন হতে পারে, এই টিকার বাড়তি প্রয়োজন হতে পারে। সুতরাং এইটা একটা প্রাথমিক লক্ষ্য ঠিক করতে হবে। আর আমি একটা কথা সবসময় বলি, সেটা হলো ব্যবস্থাপনার কথাটা। সে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা যেটা আছে সেইটাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। মানে আমি যাতে কাউকে দায়িত্ব দিয়ে দায়বদ্ধ করতে পারি, সেটা উপজেলা ভিত্তিক হতে পারে, জেলা ভিত্তিক হতে পারে। তবে আমার পরামর্শ হলো যে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাকে যদি শক্তিশালী করতে পারি, তাহলে এই যে করোনা মোকাবেলায় দেখেন বেশিরভাগ মৃত্যুর কারণ কিন্তু দেরিতে চিকিৎসা নিতে আসা। আমরা যদি উপজেলায় চিকিৎসা দিতে পারতাম, তাহলে ঢাকার উপরে এই লোডটাও হতো না, এত মানুষের মৃত্যু হয়তো হতো না। সুতরাং আমাদের উচিত হবে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করে সুসংগঠিত করা, এবং এইগুলিকে যতটা পারি স্ট্রেংথেন করা, যাতে আমাদের গ্রাম এলাকার জনগোষ্ঠী চিকিৎসাটা সেখানেই পায়, এবং এই টিকা ব্যবস্থাপনাটাও যাতে উপজেলা কর্তৃপক্ষ ব্যবস্থাটা সুন্দরভাবে যাতে আয়োজনও করতে পারেন এবং সুষমভাবে টিকা বন্টনটাও করতে পারে। আমার এই দুটো প্রস্তাব রইল। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতের সময় কম, আমাদের আলোচনা শেষ করতে হচ্ছে। অধ্যাপক ডক্টর মুজাহিরুল হক, অধ্যাপক ডক্টর এবিএম আবদুল্লাহ, অধ্যাপক কামরুল হাসান এবং রুহিন হোসেন প্রিন্স, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, নিটল টাটা এসটিভি সংলাপ প্রচারিত হয় বৃহস্পতিবার রাত 11:30টায় এবং পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 7:30টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসটিভির সঙ্গেই থাকুন।